স্যার ইটস অলরেডি 9 আমার ঘড়িতে। 100 প্লাস পার্টিসিপেন্ট আছে স্যার, আমরা কি আর একটু ওয়েট করব না? I don't know. আমি আপনারা যখন শুরু করতে পারেন I will be ready যখনই শুরু করতে না, বলবেন। আপনার দিক থেকে যদি স্যার সমস্যা না থাকে আমরা আরো একটু 2-3 মিনিট যদি ওয়েট করি, সবাই একটু জয়েন করুক, যদি আপনার যদি খুব তাড়া না। আমার তাড়া নাই, অসুবিধা নেই, আমার তাড়া নাই। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের 171 প্লাস পার্টিসিপেন্ট আছে স্যার, আমরা মনে হয় শুরু করেছি। ইটস 906 শিওর, স্টার্ট করুন। ঠিক আছে, সবাইকে আজকের সেশনে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক প্রফেসর আমিন স্যার আমাদের সাথে আছেন। স্যারকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। স্যার আজকে OSPE নিয়ে কথা বলবেন। তো আমরা পুরনো কথাতে সবাই একটু মিউট করে থাকবো, আর স্যার যদি কোনো কোয়েশ্চেন বা ইয়া করেন হাত তুলবো, কেউ যদি রেসপন্ড করতে চান সেক্ষেত্রে ওনার শেষ হলে অন্য কেউ যদি এতে রেসপন্ড বা অ্যাড করতে চান সেক্ষেত্রে হাত তুলে আবার রেসপন্ড করতে পারেন। সবাই একসাথে কথা বলে আসলে ক্লাসটা ফলপ্রসূ হবে না, শোনা যাবে না স্যার। তাহলে স্যার আমরা আপনার কাছে চলে যাই স্যার, আমরা শুনি ক্লাসটা। থ্যাংক ইউ স্যার। Thank you very much. First of all, after a long time, I come with my students. এটার জন্য আমি মেডেক্সেলকে এবং একসঙ্গে ডক্টর পলাশ আমাদের সবারই খুব প্রিয়। Thank you very much for
such a generous invitation at the same time generously আমাকে প্রেজেন্ট করার জন্য। তো আমার স্টুডেন্টরা যারা যারা আছেন তাদেরকে আজকে আমরা OSPE নিয়ে একটু আলোচনা করব। তো দু ওয়ে হইতে পারে, একটা হচ্ছে যে OSPE আমি কিছু দেখালাম, আপনারা একটা পরীক্ষা দিয়ে দিতে পারেন, and then we can discuss। এটা একটা সিস্টেম হতে পারে, সেখানে অনেক কথা হয়তো প্রথমে হবে না, যখন ডিসকাশন হবে তখন হয়তো আমি আপনাদের সামনে কিছু ডিসকাশন করব। আরেকটা হতে পারে যে না, আমি একটা স্টেশন দেখালাম তো ওইটা নিয়ে ডিসকাশন করা যেতে পারে। আমি জানি না ঠিক কোনটা কনভেনিয়েন্ট হবে, তবে আমার কাছে মনে হয় আপনারা যদি স্টুডেন্টদের যদি খাতা কলম থাকে তাহলে বেটার হচ্ছে যে লেটস স্টার্ট উইথ সাম কোশ্চেন্স। 10টা স্টেশন থাকবে সাধারণত পরীক্ষায় যেটা থাকে। একটা স্টেশন আসলো, ওটা আমি দেখালাম, আপনারা ওটার প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া শুরু করলেন। আমি আপনাদের জন্য প্রত্যেকটা স্টেশনে 3টা মিনিট করে সময় দিব, যদিও আপনারা হয়তো পরীক্ষা আর একটু বেশি সময় পাবেন, অ্যারাউন্ড 4 মিনিট 5 মিনিটস টাইম, কিন্তু যেহেতু এখানে স্মল টাইম আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আপনারা লিখতে পারবেন। 3 মিনিট পরে আমরা হয়তো নেক্সট স্টেশনে গেলাম, আপনারা ওটাও লিখলেন, এভাবে 10টা স্টেশন লিখে ফেললেন, অ্যান্সার দেন। তারপরে আমি যখন এগুলা কোশ্চেন অ্যান্সার গুলো একটু দেখাবো এবং ডিসকাস করবো, তখন আপনারা কে কত নম্বর পেয়েছেন উই ক্যান অলসো ডিসকাস। এটা হলে মনে হয় ভালো হবে, বিকজ দেয়ার আর মেনি ওয়ে আমরা আসলে OSPE ক্লাসগুলো নিই, কিন্তু এগুলো আসলে পরীক্ষা হলে আপনাদের এবং নলেজ গুলাকে স্টোর করতে কোনটা বেশি হেল্পফুল হবে সেটাতে যদি আসি আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। সো আই প্রিফার লাইক দিস ম্যান। আমি জানি না আপনাদের জন্য কতটুকু বেনিফিট হবে, আমার মনে হয় আপনার ছোট্ট খাতা কলমে যদি নিতে পারেন স্টুডেন্টরা, লাইক উই ক্যান স্টার্ট দ্য প্রসেস অফ দি OSPE। আমি শুরু করলাম তাহলে, ওকে? আর দি ওকে স্যার। স্টুডেন্টস অল আর রেডি। কেউ একজন রেসপন্স করলে হবে আপনারা রেডি কিনা। এনিওয়ান, এনি স্টুডেন্ট, কেউ একজন বলেন আপনারা রেডি কিনা। Ready. Ready. Okay. So let's start with the first station. Station 1, আমি কোশ্চেনটা একটা পেজের মধ্যেই প্রশ্নটা থাকবে, এক সাইডে পিক্টোরিয়াল ছবিটা থাকবে এবং এক সাইডে কোশ্চেনগুলো থাকবে। সুতরাং একটা স্ট্যান্সে আপনারা উপরের দিকের কলামে কোশ্চেনটা পাবেন, সেটা আমি আপনাদেরকে রিড আউট করে পড়ে শোনাবো, and then you observe the pictorial যে ছবিটা থাকবে, এবং রাইট সাইডে প্রশ্নগুলো আপনারা ছোট ছোট করে অ্যান্সার লেখা শুরু করবেন। So let's start with station 1. Okay. Station 1 says that the lesion is in the picture shown in this patient developed 2 weeks after hiking in the Remakri of Bandarban during the summertime. তাহলে একটা ছবি দেখাচ্ছে, এখানে একটা স্কিন লিশন আছে এবং এটা হয়েছে উনি বান্দরবনের রেমাক্রিতে হাইকিং এ গেছিলেন, and this patient, and then it develops 2 weeks. The first question, what is the lesion? এটা হলো একটা প্রশ্ন। Number 1 question হচ্ছে what is the lesion. Number 2 questions হচ্ছে write 4 other cardinal features in this disease. Write 4 other cardinal. Number 2. Number 3 হচ্ছে what is the underlying etiology of this disease. Number 4 question, write 2 important tests to diagnose the case. Last question, what is the treatment of choice in severe case? So time start now. 3 minutes time. আপনারা অ্যান্সার লেখা শুরু করেন। The questions are on the screen, আপনারা লিখতে থাকেন। যারা পরে এসেছেন তাদের জন্য আমি এই কোশ্চেনটা আবার একটু বলি। This is the first station. Dear students, the lesions in this patient developed 2 weeks after hiking in the Remakri of Bandarban during the summer time. Number 1 question, একটা ছবি দেখানো হয়েছে, এই ছবিতে যে স্কিন লিশন, what is the lesion? Number 2, write 4 other cardinal feature in this disease. Number 3, what is the underlying etiology? Number 4, write 2 important tests to diagnose the case. And number 5 question, what is the treatment of choice in severe case?
স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা খুব স্পেসিফিক গুলা দেখবেন ভালো করে এবং ওগুলা লেখার চেষ্টা করবেন আপনার খাতায়। অ্যান্সারের যা স্ক্রিপ্টের রাইট সাইডে হয়তো নাম্বার কলামটা খালি রাখেন, যখন আমরা ডিসকাস করবো তখন আপনারা নম্বর বসাবেন, তাহলে আপনাদেরকে জাজমেন্ট হবে আর কি। Every স্টেশনে আপনাদের কিন্তু 3 minutes টাইম and the time is up. So আমরা এখন নেক্সট স্টেশনে চলে যাব। So let's go to the next station, station 2. So this is another picture আপনারা দেখতে পাচ্ছেন এবং কোশ্চেনটা হচ্ছে very simple. Time starts right now. আপনারা লিখতে পারেন the direct ophthalmoscopy done in this 40-year-old businessman who was found with impaired consciousness after having a party. অপথ্যালমোস্কোপি ছবি দেখানো হচ্ছে অন দ্য লেফট সাইডে এবং রাইট সাইডে কতগুলো আপনার কোশ্চেনস আছে, আপনারা কোশ্চেনগুলো দেখে অ্যান্সার করতে পারেন। নাম্বার 1 কোশ্চেন, write 6 abnormalities found in ophthalmoscopy in this picture. 6 abnormalities you need to write. Number 2 question, what is the ophthalmoscopic diagnosis? You need to write down the ophthalmoscopic diagnosis, not the clinical one, okay? Number 3 question, what may be the most underlying reason for these changes? Okay, তাহলে এখানে বোঝানো হচ্ছে যে what is the actually clinical diagnosis that you need, the underlying reason for these changes. And number 4, write 4 important modalities in managing the condition. So it's a clinical condition that is mentioned, not the ophthalmoscopic condition. It's a clinical condition. 4 important modalities in managing the condition কিন্তু। So it's a clinical condition. তাহলে আপনারা একটু বুঝার চেষ্টা করবেন আমি কি বুঝাইতে চেষ্টা করছি যে station 2 is a direct ophthalmoscopy done in this 40-year-old businessman who was found with impaired consciousness after having a party. The questions are on the right side. আমি মনে হয় সবাই দেখতে পাচ্ছেন। You should answer. You have 3 minutes. যারা এখনো জয়েন করেছেন তারা কিন্তু স্টেশন 1 মিস করলো, স্টেশন 2 আপনারা দেখতে পাচ্ছেন। সো স্টেশন 2টা আপনারা একটা খাতা কলম নিয়ে অ্যানসার করা শুরু করেন। ইউ হ্যাভ 3 minutes টাইম। তো এটার জন্য প্রায় 2 মিনিট টাইম শেষ হয়ে গেছে। The direct ophthalmoscopy done in this 40-year-old businessman who was found with impaired consciousness after having a party. Right, 6 abnormality found in the ophthalmoscopy in this picture. What is the ophthalmoscopic diagnosis? That's question number 2. Question number 3 is what may be the most underlying reason for this change? And number 4, write 4 important modalities in managing the condition. So dear students, station 2, the time of 3 minutes is up. So that দুটো স্টেশন আমরা কিন্তু কোশ্চেন দেখে ফেললাম এবং আমরা আশা করি আপনারা অ্যান্সার দিয়ে ফেলছেন। লেটস গো টু দি নেক্সট স্টেশন, স্টেশন 3 ফর এভরিওয়ান। স্টেশন 3, সো এটা একটা পিক্টোরিয়াল, বুঝতেই পারছেন দিস ইজ ইসিজি ট্রেসিং। দ্য কোশ্চেন ইজ টাইম কিন্তু স্টার্ট এখন থেকে। দিস ইসিজি ওয়াজ রেকর্ডেড ফ্রম অ্যান 80-year-old man who complained of breathlessness and ankle swelling
which had become slow worsen over the preceding few months. He had no chest pain and was on no treatment for the last few months. ECG tracing is given on the left side. The question is on the right side. There are 5 questions. Number 1 question, write 6 important ECG findings in this tracing. 6 important ECG findings. Number 2, what is the ECG diagnosis? You need to write the ECG diagnosis, okay? Number 3, write 3 important causes of this change. So it indicates some conditions, clinical conditions, okay? Number 4 question, write 3 important drugs to relieve his symptoms. Remember, to relieve his symptoms, 3 important drugs. And number 5 question, what intervention is critical? So he passed the question and drew the answer like a problem. যাদের ফার্স্ট টাইমে ক্লিয়ার হয়নি অথবা নতুন যারা আসছেন তাদের জন্য স্টেশন 3. This is the ECG was recorded from an 80-year-old man who complained of breathlessness and ankle swelling which had become slowly worse over the preceding few months. He had had no chest pain and was on no treatment before. So write 6 important ECG findings in this tracing. What is the ECG diagnosis? Write 3 important causes of these changes. Number 4, write 3 important drugs to relieve his symptoms. And last of all, what intervention is critical? Number 5 question. Okay, thank you, dear students. The time is up for the 3 minutes. Station 3 finished. So we can switch us over to the next station, station 4. So station 4, বুঝতে পারছেন, and imaging is given in the pictures. And the question is on the right side, and the upore যেটা দেখতে পাচ্ছেন there's a problem. So station 4 says, this elderly male has exertional dyspnea, orthopnea, and paroxysmal nocturnal dyspnea. His chest X-ray is shown. The question is very simple. Write 6 important observations in this chest X-ray. Okay. Number 2 question, what is the radiological diagnosis? Number 3 question, what is the likely underlying causes of this complication? And number 4, write 4 important drugs that can be used in this condition. So there are 4 questions you need to write. And for those who came late as well as not listened for the first time, শুনতে পান নাই তাদের জন্য আবার পড়ছি station 4. This elderly male has exertional dyspnea, orthopnea, and paroxysmal nocturnal dyspnea. So it's all kind of dyspnea is there. His chest is shown in the left side. On the right side, you have 4 questions. The first question, write 6 important observations in this chest X-ray. Number 2, what is the radiological diagnosis? Number 3, what is the likely underlying cause of this complication? And last of all, write 4 important drugs that can be used in this condition.
Okay, dear students, the time is up for the 3 minutes. Station 4 is finished. Now start the station 5. Station 5, you can see the problem on the edge. On the left side, there's a pictures. On the right side, there is some question. Station 5 says a young lady presented with fever, diffuse erythematous rash, and diarrhea. She was having barrier contraceptive for contraception. This picture is showing her hand. So you can see the picture showing her hand. And the question is on the side, the right side. Number one question writes 6 important observations that one needs to check for diagnosis beside what has been mentioned. Again, the question number one, write 6 important observations that one needs to check for diagnosis beside what has been mentioned. Mention করা হয়েছে কি fever, diffuse erythematous rash, diarrhea, barrier contraceptive, and hand. Okay, so you need to write the observation that beside what has been mentioned. Number two question, what is the likely diagnosis? Number three, write 2 important clinical prognostic factors. And number 4, write 4 important management options in these conditions. So management options, okay, not the detailing of anything, it's the options, remember. So you have total 3 minutes time to answer these 4 questions. যাদের বুঝতে সমস্যা হয়েছে আবারও পড়ি, the young lady presented with a fever, diffuse erythematous rash, and diarrhea. She was having barrier contraceptive for contraception. This picture is showing her hand. You can easily see the picture is very clear cut. And the question is write 6 important observations that one need to check for diagnosis beside what has been mentioned. So don't write down the feature that has been mentioned. What is the likely diagnosis? Write 2 important prognostic factors and write for important management options in this condition. Okay, dear students, the 3 minutes is gone. Whenever something is gone, the other station started. Okay, so the station 6 for our dear students. Again, a problem is given on the above pictures on the left side, and there are some questions on the right side. Station 6 says a 60-year-old woman presents with arthritis and a long history of recurrent painful ulcer of the mouth showing in the picture. Past medical history is notable for venous thromboembolism. So this is the problem. The pictures in the left side and on the right side says there are 4 questions. Number 1 question, write 6 other clinical manifestations that you need to check beside what has been mentioned. Number 2, what is the most likely diagnosis? Number 3, write 4 types of findings in chest x-ray in these clinical conditions. Number 4, write 2 modality of treatment. Modality of treatment, remember. So again, the repetition, the 60-year-old woman present with arthritis and a long history of the recurrent painful ulcer of the mouth showing in the picture. Past medical history is notable for venous thromboembolism. Write 6 other clinical manifestations that you need to check. 1 number question, beside what has been mentioned, যেগুলো mention করছে তার বাইরে বলবেন. What is the most likely diagnosis? Very important. Write 4 types of finding in chest x-ray of this condition and write to modality of treatment.
Okay, dear student, the time is up. Station 6 is finished, so we can switch us over to the station 7. This is the station 7. You can see there are two pictures right now on the left side, and the problem is above, and on the right side there are 4 questions. So let's start with the station 7. The 69-year-old man presents with an acute severe headache. Physical examination reveals an isolated left third cranial nerve palsy. That has been shown in the pictures. And laboratory studies show hyponatremia and abnormally low level of testosterone, thyroxine, and cortisol. And imaging is given beside the clinical pictures. And the question is number 1, what is the most likely diagnosis? Number 2, write 6 predisposing conditions that may lead to this condition. Number 3, write 3 other presentation patient may have beside those mentioned. Number 4, what is the most long-term management in this case? So again, the repetition of the question of station 7 for our students. Our journal, a 69-year-old man present with an acute severe headache. Physical examination reveals an isolated left third cranial nerve palsy. Laboratory study shows hyponatremia and abnormally low level of testosterone, thyroxine, and cortisol. There are 2 pictures showing in the left side. Number 1 question, what is the most likely diagnosis? Number 2, write 6 predisposing condition that may lead to this condition, predisposing condition. Write 3 other presentation patient may have beside those mentioned. যেগুলো মেনশন করা হয়েছে এর বাইরে আরো কোন ধরনের প্রেজেন্টেশন হতে পারে পেশেন্টের। And number 4, what is the more too long-term management in this case? Okay, dear students, the time is up. So the station 7 time 3 minutes is over. We can switch us over to the next station. So that is station 8. Start right now. So this is again, the problem is on the above side. There is a pictorials on the left side, and the right side there is a 5 questions. Okay. So what station 8 says? It says a 43-year-old man presents with polyuria and arthralgia. Hepatomegaly is found on physical examination. Laboratory findings including fasting glucose 296 mg per dl, alkaline phosphatase 390 mg per dl. The normal value of alkaline phosphatase given in the 98 to 251, and transferrin saturation was 99%. Number 1 question, what is the most likely diagnosis? Number 2 question, write 4 other clinical manifestation beside what has been mentioned. Number 3 question, how is the diagnosis confirmed? Number 4, what is the grave complication patient may have in future? And last question, write to modality of treatment option for underlying cause. The modality of treatment option for underlying cause. So start writing. So again, for clarification of our students, the station 8 says a 43-year-old man present with polyuria and arthralgia. Hepatomegaly is found on physical examination. Laboratory findings including the fasting glucose 296, alkaline phosphatase 390 mg per dl, and transferrin saturation
99%. The question is, what is the most likely diagnosis? Number 2 question, write 4 other clinical manifestation beside what has been mentioned. Number 3, how is the diagnosis confirmed? Number 4, what is the grave complication patient may have in future? And last question is, write 2 modality of treatment option for underlying cause. Okay, dear students, the time is up for the 3 minutes. So let's focus on the next station, station 9. Again, the problem is above. There is a left-sided, the image, and on the right side there are 4 questions. Station 9 says a 65-year-old man presents with fatigue, right flank pain, and ankle edema. Laboratory studies show increased liver enzyme values and microscopic hematuria. An abdominal CT scan is done and shown below. The question, what is the most likely diagnosis? Number 2, write important 6 risk factors for this condition beside those mentioned. Number 3, what is the reason of increased liver enzyme? And number 4, what is the best treatment option? So I think you can easily see the picture as well as the problem and the question. লিখতে থাকেন, dear student. Again for you, station 9 আমি আবারও পড়ছি. A 65-year-old man presents with fatigue, right flank pain, and ankle edema. Laboratory studies show increased liver enzyme values and microscopic hematuria. An abdominal CT scan is done. The CT scan is shown in the below. What is the most likely diagnosis? First question. Number 2, write important 6 risk factors for this condition beside those mentioned. Number 3, what is the reason of increased liver enzyme? And number 4, what is the best treatment option? Okay, dear students, the time is up for the 3 minutes, and we can switch to the last station of today's OSPE Pictorial. Okay, so station 10, it is শেষ আপনাদের জন্য. There's a pictures as well as the problem on the right side. There's a 5 question. So station 10 says a 26-year-old man with a history of seasonal allergy, frequent bouts of sinusitis with nasal deformity, and cigarette smoking presents with cough, epistaxis, and non-healing ear own shown in the picture. The picture is shown on the left side. The right side, there are 5 questions. Number 1, what is the most likely diagnosis? Number 2, write 6 other primary sites that it can involve. Number 3, what is the 3 differential diagnosis of nasal deformity? Number 4, what specific test can confirm the disease? And last of all, write to modality of treatment. Modality of treatment, remember. Again, I'm going to read down the last one because this is the last one.
And it says a 26-year-old man with a history of seasonal allergy, frequent bouts of sinusitis with nasal deformity, and cigarette smoke, present with cough, epistaxis, and non-healing ear wound shown in the picture. There are 5 questions on the right side. Number 1, what is the most likely diagnosis? And number 2, write 6 other primary sites that it can involve. What is the 3 differential diagnosis of nasal deformity? What specific test can confirm the diagnosis or the disease? And last of all, write 2 modality of treatment. Okay, dear students, the time is up and the examination is finished, so we can stop the sharing. Okay. আমার মনে হয় আমরা পরীক্ষাটা শেষ করে ফেলছি। So for our student right now, the students সংখ্যা অনেক বেড়ে গেছে। I am not sure যে সবাইকে 10টা স্টেশন আপনারা দেখতে পেরেছেন কিনা। So I will be asking, আমি জানি না আপনি কে রেইজ হ্যান্ড করতে পারেন কেউ যে how was your exam and কেমন পরীক্ষা দিলেন আপনারা, কে কতটুকু পেয়েছেন, অথবা আপনারা কি এটার অ্যান্সার সম্পর্কে জানতে ইন্টারেস্টেড কিনা। So for any student who can raise up your hand and give your answer. Anyone? কেউ একজন হাত তুলে ফিডব্যাক দেন। হ্যাঁ, কেউ একজন বলেন, নাকি কারো কোনো বক্তব্য নাই? এনিওয়ান? ডায়াগনোসিস গুলো তো স্যার বোঝা যায় স্যার, কিন্তু সমস্যা হচ্ছে অ্যানসারিং গুলো একটু ট্রিকি আমার মনে হয়, কারণ ওইখানে যে অপশন গুলো ছিল যে ইউ হ্যাভ টু মেনশন সাম আদার পয়েন্টস রিগার্ডিং পয়েন্টস অলরেডি গিভেন, তো ওইগুলা আজকে গিয়ে মানে কিছু ছবিতে কিছু পয়েন্টস ছিল, কোশ্চেনের মধ্যে কিছু পয়েন্টস ছিল, তো ওগুলা বাদ দিয়ে অনেক পয়েন্টস খুঁজে পেতে একটু সমস্যা হয়েছে যে বাদ বাকি কোন পয়েন্টস গুলো আছে। তো ডায়াগনোসিস আমার মনে হয় স্যার ওই যে মানে হয়তো বোঝা যায়, কিন্তু অ্যানসারিং করতে গেলে বোঝা যায় যে পয়েন্টস খুঁজে পেতে কষ্ট হয় আর কি একটু। ওকে, ভেরি গুড। এখানে OSPEর কতগুলো প্রিন্সিপাল আমি বলি আপনাদেরকে। একটা হচ্ছে আপনারা অনেকে পরীক্ষা দিবেন, একটা হচ্ছে যে যখন কোনো পিক্টোরিয়াল দেওয়া হয়, ইট মে বি এ ট্রেসিং, ইট মে বি এন এক্স রে ইমেজিং, OSPEর প্রিন্সিপাল হচ্ছে আর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইমেজিং অর নট, আপনি কি এটা বুঝে ফেলতে পারলেন কিনা, দিস ইজ দ্য প্রিন্সিপাল। এই জন্য যখন কোনো কোশ্চেন থাকবে যে ইসিজি ট্রেসিং এ মনে করেন অথবা এক্সরেতে দেয়ার আর 6 or 7 or something else, বুঝবেন যে এটাই আপনার মূল জায়গাটা। So can you identify those findings or not? This is the important, and that can give you a complete pass. Most of the marks গুলো কিন্তু ওখানেই থাকবে, এবং বলা আছে যে একটা মডালিটিতেই আসলে OSPE কে থাকার জন্য, অর্থাৎ আপনি ইসিজি ট্রেসিং দেখে বুঝে ফেলতে পারলেন কিনা এটা আসলে কিসের রিসার্চ। That's why the OSPE says this depth of information, at the same time আপনি জাজমেন্ট করতে পারলেন কিনা যে জিনিসটা আপনি দেখতেছেন, এটা আপনারা খেয়াল করবেন। এই জন্য দেখবেন অনেকগুলো কোশ্চেনে কিন্তু আমি রেখেছি দেখেন 6, 7 or maybe very high number, মানে most of the points are actually over there. So এটাকে আপনাকে ফোকাস করতে হবে যে আসলে আমরা একটু পেয়ে গেছি কিনা। এখন কথা হচ্ছে আমি যখন একটা প্রবলেম দিলাম, ওই প্রবলেমের মধ্যে তো কতগুলো ক্লু থাকে, তাহলে ওই ক্লু গুলাই যদি আবার অ্যান্সারে চাওয়া হয় তাহলে তো হবে না। দিস ইজ নট গোইং টু বি পসিবল, কারণ এটা তো দেওয়া হয়েছে আপনাকে। যেমন যদি বলা হয় এ 65-year woman, তাহলে আপনি বেসিক্যালি দুইটা রিস্ক ফ্যাক্টর বুঝে ফেলছেন, একটা ওমেন একটা রিস্ক ফ্যাক্টর, একটা হলো 65-year woman, রাইট? তাহলে এইজ এবং সেক্স দুইটাকে অ্যাজ এ পার্ট অফ রিস্ক ফ্যাক্টর হিসেবে বলে দেওয়া হয়েছে। এখন যদি বলে ইউ নিড টু সে আদার 5 রিস্ক ফ্যাক্টর, তাহলে এই দুইটার বাইরে আপনাকে কিছু বলতে হবে রিলেভেন্ট টু দ্য ডায়াগনোসিস। সেই জন্যই আমি এই প্রশ্নগুলোকে আসলে, দিস ইজ আ ভেরি স্ট্যান্ডার্ড ওয়ে অফ দ্য কোশ্চেনিং অফ দ্য OSPE, এবং সেগুলোই কিন্তু আসলে ফলো করা হবে আপনাদের এক্সামিনেশন।
সো এই জন্য অনেকের আপনারা ডায়াগনোসিস হয়তো বুঝে ফেলতে পারছেন, কিন্তু ডায়াগনোসিস বুঝে ফেলাটা মানেই যে আপনি অনেক ভালো রেজাল্ট করবেন তা না। ইউ নিড টু আইডেন্টিফাই হোয়াট অ্যাকচুয়ালি কোশ্চেন ইজ আস্কড, এবং সেটা রিলিভেন্টলি আমরা আসলে অ্যান্সার করতে পারলাম কিনা। তো আমি মনে হয় যে আমরা যদি ইন্টারেস্ট হন, আমি কোশ্চেন অ্যান্সার সেশনে যাই এবং পারহ্যাপস আপনাদের সঙ্গে রিলেটেড টু প্রবলেম যে একটা ডিসকাশন করি। ওকে, তাহলে তো আমার মনে হয় সবার জন্য লাভ হবে। তাহলে কি আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব এভরিওয়ান? শিওর স্যার। ওকে ওকে, সো আসেন আমরা শুরু করি। where is it? Yes, fine. দেখতে পাচ্ছেন তো আপনারা মনে সবাই, না? I think it's visible and right now this is OSPE. আমরা শুরু করেছিলাম এভাবে আর কি। স্টেশন 1 ছিল এরকম: deletion in this patient developed 2 weeks after hiking in the remarkry of Bandarban during summer time. দেখেন কতগুলা ইম্পর্টেন্ট পয়েন্টার বলা হচ্ছে। একটা হচ্ছে 2 সপ্তাহ আগের লিশন, এই ভদ্রলোক রেমাক্রিতে গেছেন, which means that আপনি একটা হাইকিং এ গেছেন, পাহাড়ি এলাকায় গেছেন, বান্দরবনে গেছেন এবং ডিউরিং সামার টাইম। তো পাহাড়ি এলাকায় যে অনেক ধরনের ইলনেস গুলো হবে, এগুলা কিন্তু সামার টাইম এবং ইয়াতে ভেরিয়েশন হতে পারে। দেয়ার আর মেনি আদার এজেন্টস উইচ ক্যান রেসপন্সিবল। একটা ছবি দেওয়া হয়েছে, এটা হাতের ছবি এবং এখানে একটা স্কিন লিশন দেখা গেছে। তো কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ দ্য লিশন। আপনি স্কিনের লিশনটা দেখে বুঝে ফেলতে পারলেন কিনা, হোয়াট মে বি দ্য লিশনের নামটা কি এবং এটার জন্য আসলে কি ডিজিজ দায়ী, এটা তখনই বুঝে ফেলতে হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে দেখেন, ফর আদার কার্ডিনাল ফিচার, স্কিন ছাড়া অন্য কোন জায়গায় কি কি বড় গুরুত্বপূর্ণ সমস্যা সে করতেছে, এন্ড হোয়াট ইজ দ্য আন্ডারলাইং এটিওলজি, তার মানে এটাকে দায়ী কে সেটা জানতে চাওয়া হচ্ছে। কি টেস্ট করে আপনি তাকে ডায়াগনোসিস করবেন বেসিক্যালি, এবং হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইন সিভিয়ার কেস। তাহলে আমি শুধু প্রথমেই বলি, আপনারা কি বুঝতে পারলেন কিনা স্কিন লিশনটা কি? এটা যে কোনো একজন অ্যান্সার করেন, তারপরে আমি ডিসকাস করি। তাসনুবা রেজ হ্যান্ড। তাসনুবা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তাসনুবা বলেন। স্যার, স্কিন লিশন ইরাইথেমা ক্রনিকাম মাইগ্রেন। Excellent, I think absolutely correct. This is the erythema chronicum migrans, যেটা বুঝতে হবে যে skin lesion is a geographical, very defined margin with swelling. Defined margin will be raised up and the central will be clearing. The map like lesion যেগুলো আপনার erythema chronicum migrans এ পাওয়া যাবে, এটা migrate করবে, that's the reason it's called migraines. And মাইগ্রেশনটা আপনি করসপন্ডিং স্কিনে হতে পারে, যেমন এখানে দেখানো হয়েছে। এই মাইগ্রেশনটা কিন্তু লিমস ছাড়া ট্রাঙ্কে হয়ে যেতে পারে, স্পেশালি ইন দ্য বাটক, and may also in the lower limbs. So erythema chronicum migrans হয়ে থাকলে বুঝেই ফেলতে পারতেছেন this is concerned with the Lyme disease, right? তাহলে অ্যান্সার হচ্ছে erythema chronicum migrans. নেক্সট কোশ্চেনটা বলা হয়েছে ফর আর দ্য কার্ডিনাল ফিচার জানতে চাওয়া হয়েছে। তার মানে আপনাকে ডায়াগনোসিস আপনি বুঝে গেছেন, এটা বুঝে, কারণ ইরাইথেমা ক্রনিক মাইগ্রেন্স মানে তো আপনি বুঝিয়ে ফেলতে পারলেন এটা আসলে লাইম ডিজিজ বুঝাচ্ছে। কিন্তু কার্ডিনাল ফিচারের ভিতরে আপনি দেখবেন তাদের বেসিক্যালি 4টা অর্গানকে বেশি ইনভলভমেন্ট করে। একটা হচ্ছে নন স্পেসিফিক সিস্টেমিক, যেটার ফিচার থাকবে ফিভার, লিম্ফাডেনোপ্যাথি অথবা মেনিনজিজম। নাম্বার 2 কার্ডাইটিস। নাম্বার 3 নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন দিয়েও বলতে পারেন। আর যদি কেউ বলেন যে স্যার আমি ক্রেনিয়াল নার্ভ পলসি লিখবো, আই থিঙ্ক দ্যাট উইল বি অলসো কারেক্ট। কেউ যদি স্পেসিফিক্যালি 7 নার্ভ লেখেন, সেও ভুল হবে না, কিন্তু 7 নার্ভ ছাড়াও আদার ক্রেনিয়াল নার্ভ কিন্তু পলসি হতে পারে এবং আদার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কিন্তু থাকতে পারে। সেই জন্য আপনি যদি ব্রড হেডিং এ লেখেন তাহলে ভালো। আর আর্থ্রাইটিস, সো 4 জন্য 4 নম্বর। অবভিয়াসলি 3rd নম্বর কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য আন্ডারলাইং ইটিওলজি, দ্যাট ইজ দ্য বরলিয়া বাগডর ফেরি। এন্ড নাম্বার 4 হচ্ছে ডায়াগনস্টিক 2টা টেস্টের কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে বলি, একটা হচ্ছে যে সেরোলজি ইজ এ অবভিয়াস ডায়াগনোসিস ফর দি বরলিয়া বাগডর ফেরি। এখন এর পূর্বে আপনার যেসব টেস্টগুলো অনেক বেশি অবভিয়াস ছিল, এটা হচ্ছে যে এনজাইম ইমিউনো অ্যাসে করা অথবা আপনি কোনো ইমিউনোফ্লোরেসেন্স অ্যাসেসমেন্ট করবেন। যদি সেটা ফার্স্ট ইয়ারের টেস্ট হয়, তখন সেকেন্ড টেস্ট বলা হয়েছিল যদি এটা আপনার পজিটিভ অথবা আপনি বর্ডার লাইন করেন টেস্টে, ইউ ডো ফর দ্য ওয়েস্টার্ন ব্লক। কিন্তু এখনকার সময় আরো বেশি আপডেটিং ইনভেস্টিগেশন চলে আসাতে ওরা বলছে যে এলাইজা থ্রু দ্য C6 পেপটাইড আছে, এই C6 পেপটাইড যদি আপনি পজিটিভ পান, ইউ ডু নট নিড টু ডু ফর এনি ওয়েস্টার্ন ব্লড টেস্ট, বাট even if you want to make a more confirmation, there are PCR for Baghdad Ferry. The PCR test cannot be done in the blood, can also be done in the part of the CSF.
can also be done in the synovial fluid. So you can see you can make a diagnosis by two tests, positive ELISA as well as PCR for Borrelia burgdorferi. Western blot alternative যদি আপনারা কেউ ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার টেস্ট লিখতে চান তাহলে এভাবে দিতে পারবেন। এন্ড অবভিয়াসলি দেখেন এই রোগীটা কিন্তু সামার টাইমের পরে কার্ডিনাল ফিচার 2 সপ্তাহ পার হয়ে গেছে, সো মিনস দ্যাট ও ফেজ 2 তে আছে, 2 সপ্তাহ পার কিন্তু, সুতরাং তাকে আপনারা ইনজেকশন সেফট্রাইজিন দিয়ে চিকিৎসা করবেন। কিন্তু যদি উইদিন শর্ট স্পেয়ার অফ টাইম অথবা শুধু স্কিন লিশন থাকতো তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে ডক্সিসাইক্লিন নিয়ে আসতে পারতেন। যদি আপনাদের বয়স কম দিত পেশেন্টস, যদি এখানে হাত দেখে বোঝা যাচ্ছে ইটস নট এ চাইল্ড অর সামথিং, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো ডক্সিসাইক্লিন ছাড়া আদার যেসব অ্যামোক্সিসিলিন, সাফরোক্সিম এগুলো দিয়েও চিকিৎসা করা যায় যদি মাইল্ডার ইলনেস অফ দি বরলিয়া বার্গডরফেরি ইনফেকশন হয়। সো আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? অ্যাবসলিউটলি। আমার মনে হয় এটাতে আপনারা স্টেশন 1 এর অ্যান্সারে I don't know whether you're happy or not, but this is the answer. তাহলে যে কি কোশ্চেন কতটুকু অ্যান্সার পেয়েছেন এটা রাইট সাইডে লিখে ফেলতে পারেন। ওকে, তাহলে আমরা কি সেকেন্ড কোশ্চেন অ্যান্সারে চলে যাই? ওকে, এনিওয়ান? জি স্যার, আমরা যাই। ওকে ওকে। সো স্টেশন 2 এটা ছিল ডাইরেক্ট অপথলমোস্কোপি ডান ইন দিস 40-year-old বিজনেসম্যান। দেখেন বিজনেসম্যান বলা হয়েছে was found impaired consciousness after having a party. কতগুলো জিনিস বুঝাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিজনেসম্যান একটা পার্টি দেখেছে এবং একটা অপথলমোস্কোপি ফাইন্ডিং। কিন্তু ইম্পর্টেন্ট আমরা যাচ্ছি যে আপনি অপথলমোস্কোপিতে কি কি ফাইন্ডিং আছে এগুলো বুঝতে পারলেন কিনা, 6টা অ্যাবনর্মালিটি আপনি লিখে ফেলতে পারলেন কিনা, অপথলমোস্কোপি ডায়াগনোসিসটা কি হবে, হোয়াট মে বি দ্য মোস্ট আন্ডারলাইং রিজন ফর দিস চেঞ্জ, ক্লিনিক্যাল কি কন্ডিশন এটা হইতে পারে, রাইট, ফর ইম্পর্টেন্ট মডালিটি ম্যানেজিং দ্য কন্ডিশন। তো এটা কি আপনারা পেরেছেন কিনা? এনি স্টুডেন্ট ইউ লাইক টু মেনশন হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস বেসিক্যালি? কেউ বলতে পারবেন? এনিওয়ান? এনি স্টুডেন্ট? কেউ আনসার করতে চাইলে হাত তুলেন বা আনমিউট করে বলেন। মাহবুব হোসেন, মাহবুব হোসেন রেজ হ্যান্ড। মাহবুব হোসেন বলেন। মিথানল পয়জনিং। Methanol poisoning, most likely. Absolutely, I think you're correct. You're correct. Mostly যারা আছেন তারা কারেক্ট এবং অ্যানসার গুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা কিন্তু 6টা অপথলমোস্কোপি ফাইন্ডিং এর কথা বলছি, কিন্তু মিথানল পয়জনিং এর জন্য আপনি নম্বর হতে 1 পাবেন আর কি। কিন্তু কোশ্চেন গুলো হচ্ছে 6টা ফাইন্ডিং কি কি। একটা হলো দেখেন there are dilatation of the retinal artery and vein on the optic nerve disc. It has been obviously seen. এই ডাইলেটেশনটাকে আপনি লিখেছেন কিনা এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই have you write down the splinter hemorrhage or petty splinter hemorrhage on the optic nerve disc? দেখা যাচ্ছে কিন্তু দেখেন there are hemorrhages of petty না লিখলেও সমস্যা নাই, আপনি splinter না লিখলেও সমস্যা নাই, hemorrhage লিখছেন কিনা এটার কথা। and there is obvious retinal edema, you can see the disc margin is completely blurred up. তাহলে এটাকে মেনশন করতে হবে থার্ড ফাইন্ডিং। নাম্বার 4th ফাইন্ডিং অপটিক নার্ভ ডিস্ক হ্যাজ ব্লাড মার্জিন। এডিমা অনেকভাবে আপনি এক্সপ্লেন করতে পারবেন, নাম্বার অফ ব্লাড ভেসেল দিকেও এক্সপ্লেন করা যায়। ব্লাড মার্জিন নাম্বার 4, রেড ডিস্ক অর্থাৎ হাইপারেমিয়া অপটিক নার্ভ ডিস্ক ডিউ টু ডাইলেটেশন অফ দ্য ব্লাড ভেসেল। আর নাম্বার 6 পসিবল হোয়াইট এক্সুডেট। এখানে দেখবেন যে এই যে ডিস্টেন্স সাইডগুলোতে কতগুলোকে হোয়াইট এক্সুডেটস দেখা যাচ্ছে, দিস আর দ্য হোয়াইট এক্সুডেটস। So you can see there are some white exudates or features, especially to the distal part. So there are 6 important abnormality found in this ophthalmoscopy. The ophthalmoscopy diagnosis হবে this is papillitis. Papillitis এর অনেক কারণ থাকতে পারে এবং আন্ডারলাইং কজ আপনারা কারেক্টলি বলেছেন মিথানল পয়জনিং। সো একটা বিজনেসম্যান উইথ দ্য ড্রিঙ্কিং হ্যাভিং পার্টি, এই ধরনের অপথলমোস্কোপি ফাইন্ডিং যদি থাকে, তার যদি অজ্ঞান হয়ে যায়, তার যদি হাইপার ভেন্টিলেশন থাকে, and somehow উনি যদি আপনাদেরকে কোনো সময় বলেন যে আমার ভিজুয়াল প্রবলেম আছে, you reach your diagnosis of the methanol poisoning. বলা যাবে না স্যার? প্যাপিলেডিমা বলতে পারবেন, কিন্তু প্যাপিলেডিমা বললে সমস্যা হচ্ছে যে আপনি এটার আন্ডারলাইন প্রাইমারি নাকি সেকেন্ডারি, এই কোশ্চেনটা তখন বিরাট ট্রাবল হয়ে যাবে। সেই জন্য আপনি যদি পেপিলাইটিস বলেন, আপনি বুঝাতে চেষ্টা করছেন there are something which affect the optic nerve itself, right, and also the vessel. তাহলে সেক্ষেত্রে আপনার ডায়াগনস্টিক ইটিওলজি বেশি হবে। সো পেপিলাইটিস উইল বি বেটার ডায়াগনোসিস রাদার দেন পেপিলেডেমা এই ক্ষেত্রে, কেমন? আর আরেকটা হচ্ছে যে মডালিটিস অফ ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে 4টা মডালিটিস মাথায় রাখবেন। একটা সোডিয়াম বাইকার্বনেট, ইথানল,
ফলিনিক অ্যাসিড এবং হেমোডায়ালিসিস। দিস ইজ দ্য 4 প্রিন্সিপাল অফ দ্য ডায়াগনোসিস অফ দি মেথানল পয়জনিং। আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটা জিনিস বলি যে যখন কোনো মিথানলকে আপনারা সাসপেক্ট করবেন, দুইভাবে এক্সপ্লেন করতে পারেন। আপনার কাছে কি ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার ফিচার আছে না নাই? যদি ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ফিচার না থাকে, দেন সি 3 থিং: ইজ দ্য পেশেন্ট অ্যাওয়েক অর নট? যদি পেশেন্ট অ্যাওয়েক থাকে, সি দ্য সেকেন্ড থিং: আর দ্য পেশেন্ট হ্যাভিং সাম হাইপারভেন্টিলেশন অর নট? If the patient is hyperventilate, ask him whether he has any visual disturbance or not. তাহলে তিনটা প্রশ্ন: awake, hyperventilate, and visual disturbance. If all of them are yes, you're dealing the methanol poison. Very simple. যদি awake না থেকে থাকে তাহলে দেখেন ও hyperventilate করছে কিনা। awake নাই কিন্তু unconscious, but he is hyperventilate. হাইপারভেন্টিলেট বলবেন কখন? যদি কারো রেসপিরেটরি রেট মোর দেন 20 to 25 মিনিটস পার মিনিট হয়। যদি সেখানে ইয়েস হয়, একটা আনকনশিয়াস পেশেন্ট, আপনি সাসপেক্ট করছেন ক্লিনিক্যালি কোনোভাবে, পার্টিতে ছিল, আদার্স থিং, ইয়েস হলে ডায়াগনোসিস মেথানল পয়জন। ওকে, এখন যদি অ্যাওয়েকেনিং না থাকে, আনকনশিয়াস কিন্তু হাইপারভেন্টিলেট না করে, তাহলে আপনি কনসিডার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিজুয়াল ডিস্টারবেন্স যদি ইয়েস হয়, তাহলে এটা মেথানল পয়জনিং। না থাকলে কিন্তু আদার রিজন কিন্তু আপনি চিন্তা করতে পারেন। আর যদি পেশেন্ট অ্যাওয়েক থাকে, হাইপারভেন্টিলেট ইয়েস হলে তো আপনার জন্য ইজি। যদি না থেকে থাকে, তাহলে আপনি 24 ঘন্টা অবজার্ভ করেন, সি আদার থিং রেদার দেন মিথানল ড্রিঙ্কিং করছে কিনা। আপনি আবার দরকার রিঅ্যাসেস করেন 4 ঘন্টা পরে। যে 4 ঘন্টার মধ্যে যদি ভিজুয়াল ডিস্টারবেন্স আছে, ইয়েস ইট ইজ মেথানল পয়জন। ওকে, আপনি অ্যাওয়েক একটা পেশেন্ট পেয়েছেন, ও হাইপারভেন্টিলেট করতেছে, ভিজুয়াল ডিস্টারবেন্সের ক্ষেত্রে দেখলেন নো, দেন হোয়াট উইল ইউ ডু, রাইট? তাহলে দেখেন আপনি সাসপেক্ট করতেছেন কোন একটা মিথানল, ও অ্যাওয়েক আছে, হাইপারভেন্টিলেট করতেছে, কিন্তু কোনো ভিজুয়াল ডিস্টারবেন্স নাই, আপনি অথেন্টিক কিছু পান নাই। তাহলে আপনি যেটা করতে পারেন, একটা নর্মাল স্যালাইন দিলেন, তাকে থায়ামিন দিলেন, তাকে একটু গ্লুকোজ দিয়ে দিলেন 1 ঘন্টা। ইউ চেক আফটার 1 আওয়ার, ইজ দ্য পেশেন্ট স্টিল হাইপারভেন্টিলেট অর নট? ইফ স্টিল পেশেন্ট হাইপারভেন্টিলেট, likely to be methanol poison. তাহলে দেখেন, ইভেন আমাদের যদি এবিজি না থেকে থাকে, আমরা যদি এই কনসেপ্টটা মাথায় রেখে থাকি, তাহলে আমরা কিন্তু ডায়াগনোসিসটা করতে পারবো মিথানল পয়জন। আর যদি আপনার কাছে এবিজি থাকে, তাহলে আমি বলবো যে আপনি চট করে একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস করবেন, একটা সাসপেক্ট মিথানল পয়জনিং। ক্লিনিক্যালি তো রোগীটাকে দেখতেছেন অ্যাওয়েক আছে কিনা, হাইপারভেন্টিলেট করতেছে কিনা। কিন্তু আপনি দেখেন নর্মাল এবিজি আছে, নো সিমটম, তাহলে তাকে আপনি অবজারভেশন করেন 24 আওয়ার্স, তাই না? আপনি সাসপেক্ট করতে পারেন, আপনি রিঅ্যাসেসমেন্ট করবেন 4 ঘন্টা পরে, আর তো কিছু করতে হচ্ছে না, বিকজ দ্য পেশেন্ট ডাজন্ট হ্যাভ এনি সিমটম, পেশেন্ট তো নর্মাল এবিজি। আর যদি দেখেন আপনার বাইকার্বনেট ভ্যালু মোর দেন 15, বেস ডেফিসিট লেস দেন 10, যদি এটা পান, পিএইচটা মোটামুটি 7.2 এর উপর আছে, তাহলে আপনি চেক করেন ভিজুয়াল ডিস্টারবেন্স আছে কিনা। যদি ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, তাহলে মিথানল পয়জনিং, তাকে ম্যানেজমেন্ট দেন। কিন্তু যদি কারো বাইকার্বনেট 15 নিচে থাকে, অথবা যদি বেস ডেফিসিট 15 বেশি থাকে, অথবা 10 বেশি থাকে, পিএইচ যদি 7.2 এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু আপনাকে তাকে খুব তাড়াতাড়ি চিকিৎসা দিতে হবে ফর দ্য মিথানল পয়জন, বিকজ পেশেন্টটা গ্রেভ হয়ে যাবে। আর যদি ভিজুয়াল ডিস্টারবেন্স না থেকে যথারীতি আপনি 1 লিটার সোডিয়াম ক্লোরাইড সলিউশন দিলেন, গ্লুকোজ দিবেন, থায়ামিন দিবেন, 1 ঘন্টা দেখবেন, কিরে ভাই হাইপারভেন্টিলেট তো কারেক্ট হলো না, গো ফর মিথানল পয়জনিং, ডায়াগনোসিস এন্ড ম্যানেজ অ্যাকর্ডিং। আরেকটা হচ্ছে ABCD টা ম্যানেজ করবেন। A ফর অ্যান্টিডোট, B ফর বাইকার্বনেট, C ফর ফলিনিক অ্যাসিড, D ফর ডায়ালাইসিস, E ফর ইন্টুবেশন এন্ডোট্রাকিয়াল। তাহলে ABCD টা লাগতে পারে যদি সিভিয়ার কেস হয়ে থাকে। কেমন? ABCD থাকলে আপনার মাথায় থাকলে, যখন আপনি অ্যান্টিডোট দিবেন, দ্য বেস্ট অ্যান্টিডোট হচ্ছে ফর্মেপিজল। যদি সেটা না থাকে, তাহলে আমরা ইথানল দেব। যদি কোনো ডায়ালাইসিস দিতে না পারেন, তাহলে 5 থেকে 7 দিন অ্যান্টিডোট দিতে হবে। আপনি অবজারভেশন করবেন 24 ঘন্টা পরে, নো প্রবলেম উইথ দ্যাট। ডায়ালাইসিস যদি করেন, ইন্টারমিটেন্ট ডায়ালাইসিস বেটার হবে, সেটা হাই ফ্লো দিয়ে করেন, রেগুলার ডায়ালাইসিস দিয়ে করেন, সমস্যা নাই। কন্টিনিউয়াস ডায়ালাইসিস দিলে 18 ঘন্টা দিতে হইতে পারে। যদি অ্যাভেইলেবল না থাকে, তাহলে বাইকার্বনেট অ্যান্টিডোট দিয়ে তারপর দেখেন কোথায় ডায়ালাইসিস আছে, সেখানে পাঠায় দেন। যদি এগুলো কিছু না থাকে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেটাই দেন 48 ঘন্টা। কেমন? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে পেশেন্টকে স্টেবিলাইজ করে বাইকার্বনেট অ্যান্টিডোট দেওয়া এবং ডায়ালাইসিসে পাঠানো। ইথানলের জন্য আমি আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিই।
যে 5% ইথানল, 10% ইথানল, 20% ইথানল, 40% ইথানল এভাবে আছে। আপনি ইনফিউশন রেট গুলাকে 5% হলে 2 ml পার কেজি পার আওয়ার দিবেন, কিন্তু 10% দিলে এটার অর্ধেক করে ফেলবেন 1 ml পার কেজি। 20% ইথানল দিলে তার অর্ধেক করে ফেলবেন 0.5 ml। যদি 40% দেন তার অর্ধেক করে ফেলবেন 0.25 ml। তাহলে লোডিং ডোজ 5% ইথানল যদি 15 ml পার কেজি দেন, 10% ইথানল দেবেন 7.5, 20% ইথানল দিবেন 4 ml পার কেজি, 40% ইথানল দিলেন 2 ml পার কেজি, মানে এটা কমে কমে আসবে। কেমন? তো এটা ভেরি ইজি। যখন আপনি লোডিং ডোজ শুধু ইথানল দিয়ে দিচ্ছেন, আপনাকে খালি খেয়াল করতে হবে 5% ইথানল। আমাদের বাংলাদেশে যে ইথানল যেগুলো পাওয়া যায়, এগুলো সাধারণত মনে রাখবেন, বিয়ার মানে 5%, স্পিরিট মানে 10% এর অ্যাবাভ, 40% মানে আপনার জিন, ভদকা এগুলা। হায়ার পার্সেন্ট দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডাইলিউশন লাগবে। কেমন? আর যদি ফোমেপিজল অ্যাভেলেবল নাই, যদি থাকে, তাহলে 15 ml পার কেজি লোডিং ডোজ দিবেন, তারপরে আপনার 10 ml পার কেজি এভাবে কয়েকটা ডোজ দিবেন, 4টা, তারপর আবার 15 ml পার কেজি বাড়াবার করে দিবেন। কেমন? বাইকার্বনের জন্য বলি, পেশেন্টের ওজনটা অ্যাজাম্পশন করবেন অথবা মাপবেন, মেপে তাকে 0.3 দিয়ে গুণ করবেন এবং তাকে বেস ডেফিসিট দিয়ে গুণ করবেন। মানে আমি উদাহরণ দিই, মনে করেন কোনোটার বেস ডেফিসিট 30 হয়ে গেছে, আপনি চিন্তা করছেন এই রোগীটা প্রায় 70 কেজি, 70 ইন্টু 30 ইন্টু 0.3, তাহলে এটা অ্যামাউন্ট অফ কতটুকু বাইকার্বনেট লাগবে আপনাকে বুঝিয়ে দিবে। অর্থাৎ ধরুন 0.3 ইন্টু 70 30 মানে 630 মিলিমোল হবে। আর যদি ভাই এত কিছু মেজারমেন্ট করতে পারতেছি না, হিসাব করেন, তাহলে আমি বলবো 20 ml সোডিয়াম বাইকার্বনেট আপনার পাওয়া যায় 7.5% এর, এটা আপনার 7 থেকে 15টা অ্যাম্পুল লাগবে। কেমন? 1 থেকে 2 ঘন্টার মধ্যে দিবেন। আর যদি এর থেকে কম পার্সেন্টেজ বাইকার্বনেট দেন, তাহলে আপনি 500 ml দিয়ে দিবেন 1 থেকে 2 ঘন্টা। ফলিনিক অ্যাসিড ভেরি সিম্পল, ওরাল দেন, আইভি দেন, যেভাবেই দেন না কেন, আপনার কিন্তু কনসেপশন ভেরি সিম্পল, যে আপনি তাকে 50 মিলিগ্রাম 6 আওয়ারলি দিতে থাকবেন। হয়ে গেল আপনাদের ম্যানেজমেন্ট মিটার পজিটিভ। ওকে, আমরা নেক্সটটাতে যাই। দি স্টেশন 3 একটা ইসিজি, এটাও যথারীতি রাইট 6 ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিংস ইন দিস ট্রেসিং। 6টা পেয়েছেন কিনা আপনারা জানি না, আমরা অ্যান্সারে দেখার চেষ্টা করব। ইসিজি ডায়াগনোসিসটা কি আমরা বলার চেষ্টা করব। 3টি ইম্পর্টেন্ট কজ অফ দিস চেঞ্জ, রাইট 3 ইম্পর্টেন্ট ড্রাগস টু রিলিভ হিজ সিমটম অ্যান্ড হোয়াট ইন্টারভেনশন ইজ ক্রিটিক্যাল। 5টা কোশ্চেন কিন্তু। তাহলে দেখেন অ্যান্সারে আসি আমরা। নাম্বার 1, 6টা চেঞ্জের মধ্যে এখানে 7টা দেওয়া হয়েছে, যে কোনো 6টা দিলে আপনারা নম্বর পাবেন। একটা হলো অ্যাবসেন্স পি ওয়েভ, আসলে কিন্তু এটা কোনো পি ওয়েভ নাই, এবং দেখবেন এটা ফিব্রিলেটরি ওয়েভ আছে, আমি জানি না আপনারা দেখছেন কিনা। দিস আর ফিব্রিলেটরি ওয়েভ, ইউ সি হিউজ। তাহলে এটা হচ্ছে সেকেন্ড। এম প্যাটার্ন আছে কিন্তু লিড 1 এ, এভিএল এ, এবং দেখেন V5 V6 এম প্যাটার্ন। এসটিটি চেঞ্জ ইজ এ পার্ট অফ এম প্যাটার্ন, কিন্তু এটাকে আপনি আলাদাভাবে ইসিজি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এসটিটি ওয়েভ চেঞ্জ। আবার দেখেন কিউএস প্যাটার্ন আছে, V1 V2 V3, সো ইটস এ কিউএস প্যাটার্ন, ইনটা দেখতে হবে। এবং ইন্টারেস্টিং, ভেন্টিকুলার রেট কিন্তু অনেক কম, এখান থেকে যদি হিসাব করেন ভেন্টিকুলার রেট ইজ অনলি অ্যারাউন্ড 40, এটা ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিং কিন্তু। আরেকটা হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এটা অবভিয়াসলি থাকে যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়। তাহলে ইসিজি দেখেন এখানে 6 নম্বর কিন্তু। কেমন? তো ডায়াগনোসিস ইসিজি ফাইন্ডিং বলছে, সো ইট হ্যাজ টু বি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ এলবিবিবি, এবং এটার জন্য দেয়ার পয়েন্ট। 3টা ড্রাগ বলা হচ্ছে সিমটম রিলিফের জন্য, আসলে তো এটা বোঝানো হচ্ছে এটা হার্ট ফেলিওর হয়ে গেছে, তাই না? তাহলে সিমটম রিলিভ করার জন্য আবার ইডিমা টিডিমা আছে, ডিজনিয়া আছে, আপনি ডায়োডিক্স দিবেন, এসি ইনহিবিটর দিবেন, এবং বিটা ব্লকার দিবেন, সিলেক্টিভ বিটা ব্লকার or non selective. This is the best option. এটা হচ্ছে গোল ডিরেক্টেড ম্যানেজমেন্ট ইস্যু এন্ড আদার্স। যদি পেশেন্টের আউটকাম ভেরিয়েশন করে কোনো কিছু দিত, তখন হয়তো আপনি এসজিএলটি ইনহিবিটরস, এমআরএ, অন্যান্য অপশনসগুলোকে আনতে পেতেন। যখন এগুলোকে কোনো ড্রাগসের কথা লিখবে, আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আপনাকে বোঝানো হচ্ছে হার্ট ফেলিওরের কেন স্টেপ 1 এ আপনি চিকিৎসা দিচ্ছেন কিনা, কারণ এগুলো তো অনেক স্টেপ আছে, তাই না? স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 এ কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন পর্যন্ত, এবং ইনজেকশন ফ্র্যাকশনের উপর বেস করে, ইথনিসিটির উপর বেস করে আপনি কিন্তু ভেরিয়েশন আছে পরে কোথায় যাবেন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট রেট মাত্র 40 এবং এলবিবিবি, তাহলে দেখেন তার তো কমপ্লিট ব্লক এবং সেখানে কন্ডাকশন ব্লক আছে, সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভেনশন ক্রিটিক্যাল হবে তার পার্মানেন্ট পেসমেকার, রাইট? সো এই জন্য ওটাই চাচ্ছে যে ক্রিটিক্যাল কোনটা জায়গা থাকলে তার জন্য লাইফ সেভ হবে। তার আন্ডারনিতে এটিওলজি থাকতে পারে অনেক কিছু, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনি তাকে পার্মানেন্ট পেসমেকারের জন্য দিয়েছেন। দুইজন পার্টিসিপেন্ট হাত তুলেছেন, ক্যান ইউ আস্ক ইউর কোশ্চেন প্লিজ? ডক্টর রিফাত,
রিফাত বলেন। The underlying condition of this disease. হ্যাঁ, sorry, Question ছিল স্যার, underlying condition, 3 underlying condition of this disease. স্যার মাঝে আরেকটা কোশ্চেন ছিল স্যার। underlying what is the EC diagnosis, right? The important causes of these changes. আচ্ছা আচ্ছা, ওইটাকে আমরা মেনশন করি না। ইয়েস, ভেরি রাইট। এটা আমি এখানে অ্যান্সার লিখতে ভুলে গেছি। সো ডেফিনেটলি এখানে ক্ষেত্রে আপনার ইসকেমিক হার্ট ডিজিজ নাম্বার 1 এ আসবে, কোনো সন্দেহ নাই, বিকজ এটা 80 ইয়ার ওল্ড। কিন্তু সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনি যেহেতু এটা ভালভুলার ডিজিজ অফ এয়ারটিক স্টেনোসিস ক্যান কজেস অল টাইম দি এম প্যাটার্ন অফ দ্য এলবিবিবি, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু একটা রিলেশন হতে পারে, এটা আসবে। থার্ড হচ্ছে যে কার্ডিওমায়োপ্যাথি। আই এম সরি দ্যাট আমি এটার অ্যান্সারটা এখানে লিখতে ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, কিন্তু দিস 3 is the important cause on the ischemic heart disease. Number 2 is aortic stenosis. Number 3 will be cardiomyopathy. কেমন? আর বাকিগুলো অ্যান্সারগুলো আপনারা পেয়েছেন আশা করি। ওকে, আর কারো দুজন কিছু বলতে চাচ্ছেন? 3 participant raise hand. Yes please. স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার এখানে ভেন্ট্রিকুলার রেটটা তো স্যার 40, তো এখানে বিটা ব্লকার কি স্যার আনসারে বিটা ব্লকারটা আসবে? হ্যাঁ, বিটা ব্লকারটা আসবে, কারণ আপনার তো ডিসনিয়া আছে তার, এটা পার্ট অফ হার্ট ফেলিওরের জন্য আপনি দিচ্ছেন। যদিও এটা 40 আছে, আপনি তো ইন্টারভেনশন ক্রিটিক্যাল, ওই সময় তো আপনি একটা টেম্পোরারি পেসমেকার করলেন, পরে হয়তো পার্মানেন্টে গেলেন, কিন্তু আপনার তো তার সিমটম রিলিভ করতে হবে। এই জিনিসগুলো আপনি কিভাবে কমাবেন? দ্য গোল ডিরেক্টেড যেগুলো আছে সেগুলোর ভিতর কিন্তু আপনাকে 3টা টার্গেট। নাদার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এখানে ভেন্ট্রিকুলার স্যার রেটটা কমে গিয়ে আরো স্যার হিমোডাইনামিক জিওপারডাইজ হতে পারে নাকি না? না, আপনি কনজেস্টিভ হার্ট ফেলিওরে যে গোল ডিরেক্টেড বিটা ব্লকার গুলো ইউজ করেন, এগুলো তো রেট কমাবে না। ইউ আর নট গিভিং এনি নন সিলেক্টিভ বিটা ব্লকার। আপনি দিচ্ছেন কোনগুলো? মেটোপ্রোলল, যেগুলোর ইন্টেনসিক সিম্প্যাথি মায়োমেটিক অ্যাক্টিভিটি আছে। ইন্টেনসিক সিম্প্যাথি মায়োমেটিক অ্যাক্টিভিটি তো আপনার হার্ট রেট কমাবে না, রাইট? সো দ্যাটস দ্য রিজন ওয়াই কনজেস্টিভ হার্ট ফেলিওরে দেখবেন ইন প্রিন্সিপালে আপনাকে বলা আছে যে গোল ডিরেক্টেড বিটা ব্লকার গুলো দেওয়া, নন সিলেক্টিভ না, কিন্তু ইউ নিড টু গিভ দ্য বিটা ব্লকার which are selective. এবং এসি ইনহিবিটর অলওয়েজ লিখবেন। অনেকে এআরবির কথা বলতে চান, কিন্তু আমি আবারও বলি, দেয়ার হ্যাজ বিন লট অফ ট্রায়ালস between the ARB, whether it is a replaceable AC inhibitors or not is not. ARB AC inhibitor মতো congestive heart failure has not been proven to be have non-inferior অথবা superior তো নাই, non-inferior যেসব ডিজাইনগুলো আছে সেখানেও সে প্রমাণ দেখাতে পারে নাই। সো ARB যদি হয়, এটা কোনো AC inhibitor সাইড ইফেক্টের জন্য আপনি দিচ্ছেন, not as a part of past primary principle. এটা মাথায় মনে রাখবেন, ওকে? আর there are other SGLT2 inhibitors আছে, MRA আছে, অনেক সময় স্ট্যাটিনের কথা বলা হয়, কিন্তু রিমেম্বার ওগুলো আউটকাম ভেরিয়েশন অনেক বেশি রোল প্লে করবে রাদার দ্যান দি সিমটম রিলিফ আর আদার্স। ওকে, আমরা স্টেশন 4 এ চলে আসছি। ডক্টর কৌশিক কিছু বলবেন? স্যার উনি সম্ভবত আগের হাতটা নামান না। আচ্ছা, ওকে। Station 4, this elderly male has exertional dyspnea, orthopnea, PND এবং চেস্ট এক্সেশন। এখানেও দেখেন যে আমরা কিন্তু চাচ্ছি এই এক্সরে ভিতরে যা আছে ফাইন্ডিংস, এগুলো কি আপনি বের করে ফেলতে পারেন কিনা। দিস ইজ কল্ড দি অ্যাকচুয়াল মডালিটি অফ OSPE। এই জন্য বলা আছে 6টা ইম্পর্টেন্ট অবজারভেশন আপনি এক্সরেতে দেখেছেন কিনা। What is the radiological diagnosis? What is the likely underlying cause of this complication? Are 4 important drugs that can be used. তাহলে আসেন অ্যান্সার দেখি। নাম্বার 1 একটা হচ্ছে যে অবভিয়াসলি 6টার মধ্যে একটা হলো কার্ডিওমেগালি, এটা তো বুঝাই যাচ্ছে। আপার লোব ডাইভারশন, অবভিয়াসলি দেখেন পালমোনারি ভেইনগুলো অনেক বেশি আপার লোবে ডাইভার্টেড আছে। দিস ইজ নাম্বার 2 ফাইন্ডিং। নাম্বার 3 কার্লি বি লাইনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এইসব জায়গাতে, প্যারালাল এইসব জায়গায় দেখেন কার্লি বি লাইন, এন্ড অবভিয়াসলি অন দ্য লেফট সাইড অ্যাজ ওয়েল অ্যান্ড দ্য রাইট সাইড অ্যাজ ওয়েল। ইসিজি চেস্ট লিড, এটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ এটা পেশেন্টটাকে আপনি মনিটরিং করতেছেন এবং স্ট্যান্ডার্ড চেস্ট লিড দেওয়া আছে। এটা কিন্তু ফাইন্ডিং। জেবিপি লাইন একটা দেখবেন যে একটা মার্ক এখানে চলে আসছে, কিন্তু আপনি এটা দেখেছেন কিনা এটা ইম্পর্টেন্ট ইস্যু। যে মার্ক অবভিয়াসলি লাইন আপনি ইন্টারনাল যেগুলো ভেনে দিয়েছেন। আরেকটা স্টার্নোটমি, এটা তো অবভিয়াসলি আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ার। তাহলে এই ফাইন্ডিং গুলা কিন্তু আপনি মেনশন করছেন কিনা, দ্যাটস দ্য চেস্ট এক্সরে। আপনি যদি এক্সরে মডালিটি বুঝেন তাহলে কিন্তু এগুলো আপনাকে দিতে হবে। আর একটা হচ্ছে যে এই জায়গাতে আপনাকে দেখতে হবে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, যেহেতু স্টার্নোটমি আছে আপনি তো বুঝে ফেলছেন যে এটা তো সিএবিজি করা হয়েছে, সুতরাং আপনি পোস্ট সিএবিজি লিখছেন কিনা এটা কিন্তু এক্সামিনার তখন জানতে চাবে।
হ্যাঁ, কারণ আপনি তো স্টার্নোটমি দেখেই ফেললেন, তাই না? সো এটা পোস্ট সিএবিজি স্ট্যাটাস হবে এবং সেটার সঙ্গে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। কি কারণ এটা তো পরে আসলো, কিন্তু এটা হার্ট ফেলিওরের একটা চেস্ট এক্সরে, কোনো সন্দেহ নাই। আন্ডারলাইং এটিওলজির কথা বলা হয়েছে, মোস্ট লাইকলি এটি ইসকেমিক হার্ট, কারণ ও তো আসলে অলরেডি সিএবিজি করা আছে, তাই না? সুতরাং এটিওলজিক্যাল ডায়াগনোসিস এটা ইজি হবে, এটা করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কার্ডিওমায়োপ্যাথি আদার্স থিং আসতে পারে, কিন্তু এটা আনলাইকলি যে থ্রু দিস ওয়ান আপনি হবে, হুইচ ইজ নট ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি কনটেক্সটে যদি চিন্তা করেন। আর যথারীতি হার্ট ফেলিওর জন্য দেখেন 4 মডালিটিস, মানে হচ্ছে যে যেগুলো আপনার অলরেডি হ্যাভ এন লট অফ এভিডেন্স এন্ড প্রমাণিত, সেগুলোই ডায়োটিক্স, এসি ইনহিবিটর, বিটা ব্লকার। এখন ডিগক্সিন লিখতে পারেন এসজিএলটি ইনহিবিটর, রিসেন্টলি এসজিএলটি ইনহিবিটর বিকামস হায়ার প্রায়োরিটি রাদার দেন ডিগক্সিন। ডিগক্সিনকে অনেক বেশি ডিসকারেজ করা হচ্ছে, সুতরাং আপনি এটা লিখলেও আমার মনে হয় নম্বর দিতে কোনো সমস্যা হবে না। এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে ডিগক্সিনও কিন্তু আসলে রোল প্লে করে, আনলেস ইউ আর শিওর অ্যাবাউট দ্য এরিথমিয়া অর আদার থিং যদি না থেকে থাকে। সো দিস ইজ again an X-ray which shows the congestive heart failure এবং কিভাবে তার মডালিটি অফ ম্যানেজমেন্ট হবে, এগুলাকে কিছুটা ডিসকাস এখানে করা হয়েছে। কেমন? সো কোনো কোয়েশ্চেনস আপনাদের? আর যদি থাকে আমি আসলে দু একটা জিনিস একটু বলি। দেখেন, আপনারা যখন হার্ট ফেলিওরকে চিন্তা করবেন আর কি, মানে এখন তো ধরেন স্টেজ এবিসি আছে, ভাগ করে ফেলতে হয় লেস দেন 40 থেকে 49 এন্ড 49 এর উপর। 49 এর উপর মানে আসলে আপনি প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন আছে কথাটা বলতে যাচ্ছেন, এবং যাদের লেস দেন 40 থাকবে তাদেরকে বলতে যাচ্ছেন স্টেজ সি। তো এই ক্ষেত্রে ভেরি রিসেন্টলি এআরএনআই আছে, আপনারা জানেন সবাই, নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন এআরএনআই। এখন আপনি এআরএনআই দিতে পারবেন যদি এটা আসলে অবভিয়াসলি গ্রেড 2-3 এর উপর হয়, কিন্তু আপনি যদি ব্লাইন্ডলি কাউকে বলেন যে আমি 1-4 বুঝতেছি না আদার থিং, ইউ শুড গো ফর দ্য এসি ইনহিবিটর। এবং এআরবি অ্যাজ এন রিপ্লেসমেন্ট, আবারও বলতেছি, নেভার উইল বি অ্যাবল এসি ইনহিবিটরের মতো সমকক্ষ কখনোই হবে না। ইউ উইল নেভার ফাইন্ড ভালসার্টেন উইল বি সিমিলার টু দ্যাট অফ, এটা আবারও বললাম। সেকেন্ড, তারপরের পয়েন্টে আসবে বিটা ব্লকার। থার্ড পয়েন্ট আসতে পারে এমআরএ অথবা এসজিএলটি ইনহিবিটরস। এবং ডায়োটিক্স তো আপনি অবভিয়াসলি দিবেন, যদিও ডায়োটিক্স এর আউটকামে অনেক ভেরিয়েশন নাই, কিন্তু সিমটোমেটিক্যালি এটা আপনাকে রাখতে হচ্ছে। তাহলে এই 5টা মডালিটি আপনি মাথায় রাখবেন যখন আপনি স্টেপ 1 এ ম্যানেজ করবেন। এখন দেওয়ার পরে কিছু কিছু রোগী তো ভালো হবে, তাই না? যারা ভালো হবে তাদের গোল ডিরেক্টেড মেডিকেল ম্যানেজমেন্ট চলবে, জিডিএমটি। আর যদি আপনি লেস দেন 40% রেখে দেন, তাহলে কিন্তু আপনি তাকে স্টেপ 2 তে রাখতে পারলেন না, আপনি স্টেপ 3 তে চলে যাবেন। স্টেপ 3 তে গিয়ে যথারীতি নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন যেগুলো আপনার গ্রেড 3-4 কিনে দেখেন। এখন এখানে সমস্যা হচ্ছে, যদি ব্ল্যাক হয়, মানে আমাদের কনটেক্সটের মানুষজন অথবা আফ্রিকান আমেরিকান হয়, তাহলে কিন্তু আসলে আপনি ড্রাগ দিবেন, নট দ্য ইন্টারভেনশন। ইন্টারভেনশন বা ড্রাগের মধ্যে দেখা গেছে যা তাদেরকে আপনি যদি হাইড্রালাজিন দেন অথবা নাইট্রেট দেন, এটা সিমিলার ইফেক্ট দিবে লাইক দ্যাট অফ গিভিং দ্য আইসিডি, কারণ তখন তো আপনি আইসিডি তার লাগবে না, তাই না? ইন্টারভার্টার, কনভার্টার, ডিফাবুলেটর অথবা সিআরটি করলেন, সেটা নির্ভর করবে আপনার ইনজেকশন ফ্র্যাকশনের উপর। ইনজেকশন ফ্র্যাকশন যদি আপনার বেশি খারাপ থাকে, সার্ভাইভাল রেট যদি 1 বছরের বেশি আপনার না থেকে থাকে, তখন আপনি সিআরটি করবেন, আর নইলে আপনি তাকে আইসিডি দিবেন। তারপরে স্টেপ 4 পার হয়ে গেলেন আপনি, এরপরও কিন্তু রিফ্র্যাক্টরি হবে হার্ট ফেলিয়ার অনেকগুলো, মানে সেটাকে বলবো তখন আপনি স্টেজ ডি তে চলে গেলেন আর কি। সিমটমস কিছু কিছু ক্ষেত্রে আসলে ইমপ্রুভমেন্ট হইতে পারে, জিডিএলটি চলতে থাকবে, আর স্টেপ 4 এ গেলে তখন আপনি আসলে চিন্তা করবেন আমি কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনে যাব নাকি আসলে তো ভাই তার ইনহিবিশন ফ্যাক্টর এত খারাপ যে আপনি প্যালিয়েটিভ কেয়ার দিবেন কেন। এই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অফ দ্য হার্ট ফেলিয়ার, এটা একটু মাথায় দিলাম আপনাদের। দুজন পার্টিসিপেন্ট রেজ করছেন হ্যান্ড, প্লিজ অ্যানসার কিছু বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সাইদ আবেদিন বলেন। স্যার অনেকদিন পর স্যার আপনাকে দেখতেছি স্যার, ভালো লাগতেছে স্যার। ওকে, স্যার থ্যাংক ইউ আপনার ভেরি মাচ। ক্লিনিক্যাল পরিবেশে থাকলে স্যার খুব ভালো হয় স্যার। উই মিস ইউ অ্যাজ এ ক্লিনিক্যাল মেন্টর স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে স্যার মানে কজ যেটা স্যার, যে 3 নাম্বার কোশ্চেনটার আনসার স্যার, ওইটার কি স্যার করোনারি আর্টারিয়াল ডিজিজ না লিখে যদি স্যার কেউ ইসকেমিক হার্ট ডিজিজ লেখে Oh yes, you'll get that one. Of course হবে, of course হবে। ওকে স্যার, আরেকটা স্যার 4 নাম্বার কোশ্চেনে স্যার, যে মানে আমাদের মডালিটিস অফ 4টা যে ট্রিটমেন্ট স্যার হার্ট ফেলিওরে, স্যার ওখানে স্যার ডায়োরেটিক্স এর জায়গায় স্যার যদি কেউ ওই পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স এর নাম লিখে, স্যার সেই ক্ষেত্রে কি স্যার নাম্বার পাবে স্যার? এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি শুধু ডায়োরেটিক্স লেখেন রাদার দেন পটাশিয়াম স্পেয়ারিং আদার্স থিং। কারণটা হচ্ছে এগুলার অনেকগুলা স্টাডি আছে আর কি, ওই স্টাডিগুলোতে কিন্তু কোনোটাই খুব বেশি প্রমাণ দেখাইতে পারে নাই যে আপনি আউটকামে স্টেপ 2 তে অথবা স্টেপ 4 এ তাকে প্রিভেন্ট করতে পারছে। এই জন্য
বেটার হচ্ছে আপনি রাইট ডাউন দ্য ডায়াবেটিস, কারণ আপনি তো ফুসমাইড চুজ করতে পারে, এটা তো পটাশিয়াম স্পেয়ারিং হবে না, অথবা থায়াজাইড ডায়াবেটিস দিতে পারে যদি কোনিক স্টেবল হয়, তাই না? সেই জন্য ডায়াবেটিস উইল বি সেফার অপশন। আমি শুধুমাত্র বলবো যে GLT ইনহিবিটরস আপনারা লিখতে পারেন, কিন্তু ক্ষেত্রে ডিগক্সিন থেকে এটা বেটার পারফরমেন্স আসছে, যেটা হলো AH এর গাইডলাইনে আর কি। কিন্তু আমাদের সেটিং গুলাতে এখনো আমরা অনেকেই সময় ডিগক্সিন ইউজ করি যদি এটা রিফ্রাক্টরি হয়ে যায় তখন আর কি। তো এই জন্য দুইটা অপশন নিয়ে রাখা হয়েছে, আপনি যেটাই দেন না কারণ আচ্ছা এখানে যে ট্রাকিয়া যে স্যার শিফটেড টু দ্য রাইট একটু মনে হচ্ছে স্যার ছবিতে স্যার এক্সরেতে, এটা কি স্যার এটা মানে আপনাদের কাছে মনে হয় স্যার? আচ্ছা এটাও আমি বলি, এটা হচ্ছে যে এই যে সাইডে আপনি যেটা দেখলেন আর কি, এটা দেখতে হবে যে আপনার কি আসলে ক্ল্যাভিকল কোন রিজনে আছে আর কি। এটা আসলে পজিশনিং এর জন্য এই মোস্ট লাইকলি, সো এই জন্য এটা আপনি মেনশন না করাটাই বেটার। আচ্ছা লেফটে স্যার একটা যে একটা মানে লেফটে স্যার লোয়ার জোনে স্যার একটা কনসলিডেশনের মতো মনে হচ্ছে স্যার। এই যে এটা জি স্যার, না দিস আর দ্য আসলে কার্লি বি লাইন, কেমন কারণ কার্ডিওমেগালি আপল অফ ডাইভারশন এখানে দেখেন অনেক বেশি প্রমিনেন্স, দিস আর হরিজন্টাল স্ট্রিক লাইন, দিস ইজ দ্য হরিজন্টাল স্ট্রিক লাইন, এটা আন্ডারনিথ দ্য রিব গেছে, এইজন্য অনেকে কনফিউজ হতে পারেন, বাট দিস ইজ নট কনসলিডেশন। ওকে স্যার, থ্যাংক ইউ এয়ার প্রোগ্রাম থেকে ওকে থ্যাংক ইউ স্যার, ওকে থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন নাকি আমরা নেক্সটটাতে যাব? নেক্সটটাতে যাই না, মানে এটা ভালো। সো স্টেশন 5, এটা তো সুন্দর একটা ইয়াং লেডি বলা হয়েছে, একদম প্রেজেন্টেশনগুলোর মাধ্যমে আপনারা ডায়াগনোসিস আসলে বুঝে ফেলতে পারবেন। এখানে একটা ফিভারের কথা বলা হয়েছে, ডিফিউজ ইরিথেমাটাস ডায়রিয়া, এবং হাতটা দেওয়া আছে এখানে কিন্তু বুঝাই যাচ্ছে, দেখেন পিলিং অফ দ্য স্কিন আছে বিভিন্ন জায়গায়, যে দিস ওয়ান, এবং অবভিয়াসলি যখন কোনো পাম অথবা সোলে পিলিং অফ দ্য স্কিনের কনটেক্সচার ভেরিয়েশন পেয়ে যাচ্ছেন আন্ডার দ্য ফিভার ডিফিউজ ইরিথেমাটাস র্যাশ, তাহলে কিন্তু আসলে ডায়াগনোসিস খুব একটা ভেরিয়েশন থাকবে না ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে। সেপসিস হয়তো একটা ব্রড হেডিং এ আসবে, কিন্তু যদি ফিমেল বলে এবং যদি বলে বেরিয়ার কন্ট্রাসেপটিভ আদার থিং, তাহলে আসলে ডায়াগনোসিস তো বুঝেই ফেলতে পারছে, তাই না? কি ডায়াগনোসিস কেউ একজন বলেন দেখি, তাহলে তো আমরা অ্যান্সারে চলে যেতে পারি ইজিলি। এনিওয়ান? স্টাফাইলোকক্কাল স্কারলেট স্কিন, স্কারলেট স্কিন সিনড্রোম বলতে পারেন, বাট আই উইল সে দ্যাট আপনারা টক্সিক শক সিনড্রোম বলতেছেন কেন? কারণ স্টাফিলোকক্কাস বললে যেটা সমস্যা হচ্ছে যে আপনি খুব একটা জায়গায় রয়ে গেলেন আর কি, কারণ এটা তো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন দিয়েও তো হতে পারে, ক্লস্ট্রিডিয়াম দিয়েও কিন্তু হতে পারে। সো আই উইল সে দ্যাট এমন একটা টার্মিনোলজি ডায়াগনোসিস বলতে হবে যেটা সবগুলোকে কভার দেবে। সো দ্য বেস্ট ডায়াগনোসিস উইল বি টক্সিক শক সিনড্রোম। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা ফিভারের কথা বলে ফেলছি, র্যাশের কথা বলে ফেলছি, ডায়রিয়ার কথা বলে ফেলছি, একটা ছবিও দেখায় ফেলছি, এবং যদিও টেম্পুন লেখা নাই, কিন্তু রিমেম্বার ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ইজ অলসো ইম্পর্টেন্ট। এনিথিং that can reside long in the vaginal territory or vulva is an inciting factor for toxic shock syndrome. কেমন? ইভেন আপনি যদি ফোমি কোনো কন্ট্রাসেপটিভ রেখে দেন ফর লঙ্গার ডিউরেশন, দেন ইট ক্যান ইনভাইট দিস স্টাফিলোকক্কাস। এটা মনে রাখবেন, নট যে টেম্পুনি আসতে হবে, কেমন? তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেশার চেক করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তো আউটকামের উপর ভ্যারিয়েশন করে ফেলবে। এন্ড দেন আপনি যেগুলো বলছেন সেগুলোর বাইরে আপনাকে বলতে হবে সিভিয়ার মায়ালজিয়া, দেয়ার উইল বি লিভার ডিসফাংশন, থ্রম্বোসাইটোপেনিয়া, রেনাল ইনসাফিসিয়েন্সি এবং মেন্টাল স্ট্রেস চেঞ্জ। এই জন্য যখন টক্সিক শক সিনড্রোমে আপনাকে অনেক ক্লিয়ার কাট পিকচার দিয়ে দেবে, ওরা জানতে চাচ্ছে এই রিলেটেড আদার কমপ্লিকেসি অথবা আদার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলা, আদার যেসব রিমার্কেবল ফিচার্সগুলো থাকে, এগুলো আমরা সবাই মাথায় রাখলাম কিনা। সো এই জন্য অলওয়েজ যখনই কোনো সেপসিস, যখনই কোনো SIRS, এই ধরনের কোনো ক্লিনিক্যাল পিকচার্স আপনি পাবেন, আপনি এক্সপেক্ট করবেন ও জানতে চাবে আপনি ব্লাড প্রেশারটা কোথাও না কোথাও মেনশন করছেন কিনা, এই যে মাস, কারণ এটা আপনার আউটকাম ভেরিয়েশন করবে। কেমন? কারণ সেপটিক শকের ম্যানেজমেন্ট বলেন অথবা আউটকাম বলেন, আর একটা সেপসিসের আউটকাম বলেন, দুইটা কিন্তু আকাশ পাতাল বেশ, তাই না? সেই জন্য ব্লাড প্রেশার সো মাচ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। অনেক সময় যেটা হয় খুব সিম্পল ইস্যু, এই জন্য আমরা লিখতে চাই না। আরেকটা হচ্ছে যে ইউজুয়ালি দিস টক্সিক শক সিনড্রোম causing the musculoskeletal territory in the form of myalgia or myositis. লিভার ডিসফাংশন ইনভ্যারিয়েবলি তাদের কিন্তু আপনার লিভার ট্রান্সঅ্যামিনাইটিস হয়, থ্রম্বোসাইটোপেনিয়া ইজ কমন ফাইন্ডিং, রেনাল ইনসাফিসিয়েন্সি এবং মেন্টাল যখন হবে তখন বুঝে নিতে হবে যে পেশেন্টের আউটকাম ভালো না। কিন্তু যদি আমাকে বলেন যে এই টক্সিক শক সিনড্রোমের সাথে দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল প্রগনোস্টিক ফিচার কি, আমি নাম্বার 1 বলবো হাইপারটেনশন, আর সেকেন্ড ইজ বি মেন্টাল স্ট্রেস চেঞ্জ। কারণ একটা রোগী আনকনশিয়াস হয়ে আছে শকে, সেপটিক শকে,
for any reason of toxic shock syndrome হোক আর যে কোনো septic shock হোক, this patient has usually a grave outcome. কারণ mortality তখন around 40% 50% হয়ে যেতে পারে। সো এই জন্য এই দুইটা হবে আপনার ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আর 4 প্রিন্সিপাল তো অলওয়েজ রিমেইন সেম। যখন মডালিটি বলা হচ্ছে তখন আপনাকে অবভিয়াসলি ফ্লুইড এন্ড দেন অ্যান্টিবায়োটিক দেন অফকোর্স আয়োনোট্রপ এন্ড দ্য স্টেরয়েডের কথা আনাতে হচ্ছে, কারণ এই চারটা কিন্তু প্রিন্সিপাল এখন পর্যন্ত শকের ম্যানেজমেন্টে, তাই না? সো এই জন্য আপনাকে স্পেসিফিক্যালি অ্যান্টিবায়োটিক্স কোনটা দিবে সেটা কিন্তু জানতে চাচ্ছে না যখন মডালিটি আপনার কাছে যাবে। আর যদি আপনাকে কোশ্চেনের অ্যান্সার এমন হইতো যে ফর ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক্স অথবা অ্যান্টিমাইক্রোবিয়ালস, তখন কিন্তু আপনাকে ও জানতে চাচ্ছে যে আসলে আপনি কোন অ্যান্টিবায়োটিকটা লিখতে চাচ্ছেন। দ্যাট বিকামস ইম্পর্টেন্ট। আপনি কি তাকে এমআরএস এর কথা লিখে লিখবেন নাকি এমআরএস এর সেনসিটিভ করে লিখবেন, এটা হয়তো সে তখন জানতে চাচ্ছে। whenever somebody is throwing a question of antimicrobials অথবা অ্যান্টিবায়োটিক্স, কিন্তু যদি মডালিটি বলে তাহলে কিন্তু আপনি ব্রড হেডিং এ থাকবেন যে আমি আসলে কোন প্রিন্সিপালে তাকে ম্যানেজ করব, কেমন? সো আই থিঙ্ক এটা আপনারা অনেকে পারসন, আই থিঙ্ক এটা ভুলার সম্ভাবনা খুবই কম, বাট ইটস এ ভেরি ওয়ান্ডারফুল। টিএসএস ভার্সেস 10 নিয়ে বলবেন একটু স্যার? সরি, আচ্ছা TSS versus 10 আচ্ছা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, তো এটা দ্যাটস আপনার স্কিন ম্যানিফেস্টেশন। এখন ইউজুয়ালি আপনি মিউকোজা একই সঙ্গে যদি 2 অর মোর আদার না করেন তাকে তো আপনি 10 এ আনতে পারবেন না, রাইট? টক্সিক শক সিনড্রোমে অ্যান্টিবায়োটিকের রোল কি এখানে স্যার? ও ইয়েস, টক্সিক শক সিনড্রোমেও রোল আছে, কারণ আপনি তো আন্ডারলাইং এটিওলজি ব্যাকটেরিয়া চিন্তা করতেছেন, স্টাফাইলোকক্কাস অরিয়াস, আপনি তো চিন্তা করতেছেন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, আপনি তো চিন্তা করতেছেন ক্লোস্ট্রিডিয়াম। যদিও এইসব ক্ষেত্রগুলোতে সমস্যা হচ্ছে টক্সিন মেডিয়েটেড, ইয়েস টক্সিন মেডিয়েটেড, কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট আপনি এগুলার ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশন থ্রু কালচার হয়তো আপনি পাবেন না, সুতরাং তাদেরকে তো আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, রাইট? সো এই জন্য আপনি কালচার নেগেটিভ হচ্ছে, তাদের টক্সিন মেডিয়েটেড করতেছে, ঠিক আছে, কিন্তু দেয়ার আর আন্ডারলাইং এটিওলজি অফ ব্যাকটেরিয়া, সো এটাকে তো কভার দিতে হবে, কেমন? সেই জন্য এটা আসবে। সো আসেন আমরা নেক্সটটাতে যাই, স্টেশন 6, কেমন? এটাও আমার ধারণা আপনারা অনেকেই পারছেন যে 60-year-old woman present with arthritis এবং long history of recurrent painful ulcer of the mouth shown in the picture. Past medical history is notable for venous thromboembolism. অনেকগুলো ক্লু কিন্তু আপনাকে দিয়েছে এবং একটা ছবি দিছে। আমি বলবো যে এটা তো বুঝতেই পারতেছেন পেইনফুল আলসার মানে আপনি হয়তো বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা অ্যাপথাস আলসারেশন কিনা, একজন বয়স্ক মহিলা 60 ইয়ার, রিস্ক ফ্যাক্টর গুলা বুঝাই দেওয়া হচ্ছে, আর্থ্রাইটিস বুঝাই দেওয়া হচ্ছে, এবং একটা ভেনাস থ্রম্বোএমবোলিজমের কথা বলা হচ্ছে। সো অবভিয়াসলি ইউ ক্যান রিচ এ ডায়াগনোসিস, তাই না? কিন্তু আমি বলবো যে যখন আপনারা ছবি দেখবেন, ই চেক এই যে অ্যাপথাস আলসারেশন গুলো আছে এগুলা কি ক্লোজ ভিসিনিতে অনেক বেশি কিনা, এগুলা কি ফিব্রিনাস বেস কিনা, এগুলা সারাউন্ডিংটা কি ভেরি রেড কিনা, এগুলো কি আপনার হারপিটিফর্ম আলসারেশনের মতো কিনা, এগুলোকে কিন্তু হারপিটিফর্ম অ্যাপথাস আলসারেশন বলা হয়। তাহলে হারপিটিফর্ম অ্যাপথাস আলসারেশন with a fibrin base with a pseudomembrane of yellowish color should be separate from that other aphthous ulceration. Commonly যেসব benign aphthous ulceration হবে এগুলো usually white base surrounding very red হবে, কিন্তু আপনি একটা pseudomembrane তাদের কিন্তু পাবেন না, রাইট? সেই জন্য যখন আপনি কোনো BHS ডিজিজ ডায়াগনোসিস করতে যাবেন, ট্রাই টু আইডেন্টিফাই রিকারেন্ট আলসারেশন হচ্ছে কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেমন? তাহলে আমি অ্যান্সার গুলো দিয়ে যাই, তারপরে হয়তো আমি ডিসকাশন আপনাদের সঙ্গে একটু করি। তাহলে বলা হয়েছে যে আপনি আসলে যে আরো 6টা, আমি আসলে এবারে অনেকগুলো 6 আনছি আপনাদেরকে যা ব্রেইন স্টর্মিং করার জন্য, আর কিছু না। অবভিয়াসলি যখন আপনি ওরাল অ্যাপথারাইটিস ইজ দ্য নাম্বার 1 ক্রাইটেরিয়া, কিন্তু এডিশনাল যদি 2টা জায়গা থেকে আনতে হয়, একটা কিন্তু জেনিটাল অ্যাপথাস আলসারেশন হবে। রিমেম্বার, ইটস আ জেনিটাল অ্যাপথাস আলসারেশন। ফিমেলে এটা ভালভাতে, ভ্যাজাইনাতে, পেরিনিয়ামেও হতে পারে। লোকেশন ক্যান বি জেনিটাল, কিন্তু মেইলে যদি হয় এটা পেনাইল হতে পারে, এটা স্ক্রটামে হতে পারে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট অ্যাপথাস আলসারেশনের ক্যারেক্টারিস্টিক গুলো, কিন্তু যেটা আমি ডেসক্রিপশন দিলাম এতক্ষণ, a fibrinous base surrounding age ready as well as the pseudomembrane of yellowish, এগুলা কিন্তু জেনেটাল আলসারেশন হবে। তাহলে এগুলা ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে ফলিকুলাইটিসের মতো কিনা, দেখতে কিন্তু আপনার
মনে হবে কি স্মল পাজ আছে কিনা, এই টাইপের কিনা, এগুলো দেখেন তাইলে বেটার। ইউভাইটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিং অফ দ্য আই। আপনারা জানেন এন্ট্রি ইউভাইটিস হতে পারে, পোস্ট ইউভাইটিস হতে পারে, কিন্তু আমি বলবো এগুলো কমন ছাড়াও আরো কিছু আই অবজারভেশন কিন্তু আপনি পাইতে পারেন ব্যাচেটে, যেমন স্ক্লেরাইটিস, ইউ ক্যান অলসো হ্যাভ এ রেটিনাল ভেইন থ্রম্বোসিস এন্ড আদার্স। সো এই জন্য আপনি আদার্স কিছু ফাইন্ডিং গুলা রেয়ারলি পাবেন, কমনার হচ্ছে টু হ্যাভ দিস ইউভাইটিস। এই জন্য কমনার গুলাকে অ্যাড্রেস করবেন বেশি। আর যদি আপনাকে কোনো জায়গায় ক্লু বলে যে না আপনি হোয়াট আর দ্য আই ফাইন্ডিংস আপনি 4 ধরনের পাইছেন কিনা, সেখানে তখন আপনি সবগুলা মেনশন করবেন। কেমন? কিউটিনিয়াসে যেটা হয় যে হারপিটিফর্ম নোডিউলস অথবা পস্টিউলস, যেটা বললাম যে দ্যাট ক্যান অলসো বি ইম্পর্টেন্ট স্কিন ফাইন্ড। ফ্লেবাইটিস, আর্টারাইটিস, এগুলো হয় মেনিনজাইফালাইটিস। তো এই 6টা আমরা লিখলাম কিনা, বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এখন যখন আপনি আর্টারাইটিস বলতেছেন, আর্টারাইটিস কিন্তু বডির যে কোনো বড় মেজর এয়ারটা, পালমোনারি ট্রাঙ্ক, এগুলো তো হইতে পারে কিন্তু। সো ব্রড হেডিং এ বললে আর্টারাইটিস বলেন। আর যদি মনে করেন যে আপনাকে যদি কোনো প্রশ্নের বলতে ছাড়ে যে আপনি বলেন যেটা প্রগনোস্টিক ফ্যাক্টর কি, তাহলে কিন্তু আপনি লার্জ এয়ারটা অথবা পালমোনারি ট্রাঙ্কের কথা মেনশন করবেন। কেমন? তাহলে এটা হলো 6টা ফিচার যেগুলো আমরা আপনাদের থেকে চাই। আর ডায়াগনোসিস আপনারা করতে পারছেন আই এম শিওর ব্যাচের। কোশ্চেনটা ডিফিকাল্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আর কি, হোয়াট 4 টাইপস অফ ফাইন্ডিং ইন চেস্ট সেক্স ইন দিস কন্ডিশন। দ্যাটস ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে এটা বিনাইন কিছু পালমোনারি লিশন করতে পারে। কেমন? ইনফিলট্রেট, একটা প্রমিনেন্ট পালমোনারি আর্টারি হয়ে গেছে, এইভাবে থাকতে পারে। কিন্তু বিগ প্রবলেম হবে যদি এটা পালমোনারি আর্টারি অ্যানিউরিজম করে, দ্যাট বিকজ ইট ক্যান রাপচার, কজ দ্য পালমোনারি হ্যামারেজ এন্ড ডেথ ইমিডিয়েটলি ক্যান হ্যাপেন। আর হচ্ছে ইফিউশন ইজ অলওয়েজ এ ফাইন্ডিং ফর ব্যাচের সিন ওভার এনি ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। কেমন? সো এই 4 ধরনের এক্সট্রা ফাইন্ডিং গুলো আপনি পেতে পারেন ইন পেশেন্টস। অ্যাগেইন দ্য মডালিটি, আমি সবসময় মডালিটিকে প্রশ্রয় দিই, কারণ তা নইলে আপনি অনেকগুলো ড্রাগের কথা লিখতে পারবেন এখানে, তাই না? সো এই জন্য আপনি ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট লিখলে আসলে all of the most of them time will be covered, but basically steroid is the major management issue. আর ছোটখাটো একটা কথা বলে ফেলি, অ্যাপটাসের জন্য টপিক্যাল ছাড়া নন টপিক্যালও হবে। যদি সেটা রিফ্র্যাক্টরি হয়, ভেরি ম্যালিগন্যান্ট হয়, এবং সংখ্যাটা যদি বাইলেটারাল ডিস্ট্রিবিউশনে মাল্টিপল হয়, তখন আপনি সিস্টেমিক ড্রাগ দিয়েও কিন্তু এই মিউকাস মেমব্রেনের লিশনগুলোকে ম্যানেজ করতে পারবেন। কেমন? দ্য বেস্ট অপশন ইজ টু গিভ স্টেরয়েড, লোকালি স্টেরয়েড দেওয়া। এগুলো অনেকগুলো ফর্মে আমাদের এখানে আছে, আপনারা জানেন এগুলো। কিন্তু আমি বলবো যদি আপনি কাউকে দেখেন যে আপনার স্টেরয়েডের রেসপন্স করতেছে না, হাইড্রোকর্টিসন লজেন্স দিলেন, রেসপন্স হচ্ছে না, লোকালি ট্যাবলেট স্টেরয়েড দিলেন, কাজ হচ্ছে না, ইউ গো ফর দি টেট্রাসাইক্লিন, ক্যাপসুল, যেগুলো আপনার পাউডার খুলে গিয়ে তাকে 6 আওয়ারলি গার্গল করতে বলেন। আপনি তাকে সেলুলোজ দিয়ে ট্রাই করতে পারেন। ইভেন আপনি ক্ষেত্র বিশেষে তাদেরকে কিছু লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিতে পারেন। কেমন? আমাদের এখানে পাওয়া যায় লিগোকেইন, আদার্স থিং। ইভেন আমি কাউকে বলবো আপনারা এনএসএআইডি, ডাইক্লোফেনাক সরাসরি লোকালি পেজ দেন। অনেকগুলো অ্যাপটাস আলসারেশন ভেরি রিফ্র্যাক্টরি। যদি বললাম যে রিফ্র্যাক্টরি এবং বাইলেটারাল ডিস্ট্রিবিউশন নাম্বার যদি অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্মল ডোজে স্টেরয়েড আপনি দিতে পারেন ফর সিস্টেমিক। কলচিচিনকে আপনি ইউজ করতে পারেন এসব ক্ষেত্রে। ইউ ক্যান অলসো ইউজ আদার মডালিটিস যেগুলো বলা হয়েছে, সেগুলো দিতে পারেন। বাট মোস্টলি মিউকোজা এর বাইরে চিকিৎসা লাগে না। আর যদি আপনি সিস্টেমিক অনসেট অথবা ওখানে চলে যান, তাহলে তো তখন তো আপনাকে হাই ডোজ সিস্টেমিক স্টেরয়েডে যেতে হবে। আদার এজেন্ট গুলা, মেনি কাইন্ড অফ ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট আছে, থিউপ্রেন বলেন, আদার থিং বলেন, এগুলো তো আছেই, অবভিয়াসলি থাকবে। ইভেন আপনার এখনকার সময় মনে করুন অ্যান্টিবডি ইউজ করা হচ্ছে, অ্যান্টি-CD20 ড্রাগস গুলো ইউজ করা হচ্ছে যদি মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট করে যদি কারো বিএচএড হয়। সো এগুলো আপনার কোশ্চেনস এর উপর ভেরিয়েশন হবে, যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের উপর অনেক বেশি আপনাকে লিখতে হচ্ছে না। ডক্টর আকাশ রেইজ হ্যান্ড কোশ্চেন বলেন প্লিজ। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম স্যার। অসপি কোশ্চেনটা স্যার একটু দেখান কোশ্চেনটা। সরি, আচ্ছা আমার এটা কোথায় গেল? পেজ নাম্বার 12। আমি পাচ্ছি না কেন, সরি। এই যে এটা না? হ্যাঁ এটা স্যার, এটা কেন আইবিডি, মেইনলি আলসারেটিভ কোলাইটিস না? আচ্ছা, আলসারেটিভ কোলাইটিস না কেন?
এখন আপনার কথা হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস এর মধ্যে কি আপনি রিকারেন্ট পেইনফুল আলসারেশন অফ দ্য মাউথ পাবেন কিনা, লং হিস্ট্রি হবে কিনা। আলসারেটিভ কোলাইটিস এর মধ্যে কি আপনি নোটেবলি তার ভেনাস থ্রম্বোএমবলিজমকে লিংক করাতে পারবেন কিনা। আলসারেটিভ কোলাইটিস কি আপনার হাইপারকোয়াগুলেবল স্টেট মানেই যে আপনার ভেনাস থ্রম্বোএমবলিজম হবে তা না। আবার আলসারেটিভ কোলাইটিস কি 60-year-old ওমেনে আপনি আসলে কমনলি এক্সপ্লেইন করবেন কিনা, রাইট? তাহলে আরেকটা হচ্ছে যে অ্যাপথাস আলসারেশনের আমি ডেসক্রিপশন দিলাম, এটা কি আলসারেটিভ কোলাইটিস হবে কিনা, রাইট? সেই জন্য সব অ্যাপথাস আলসারেশনে যে আপনার একই ধরনের ডেসক্রিপশন দিবেন তা না, কিন্তু আপনাকে দেখতে হচ্ছে এটা কি হারপিটিফর্ম অ্যাপথাস আলসারেশন, এটা কি ক্লাস্টারস অফ অ্যাপথাস আলসারেশন, এটা কি রিকারেন্ট লং হিস্ট্রি অফ দ্য পেইনফুল আলসারেশন কিনা, সেটার সঙ্গে তো আপনাকে মিলাতে হবে, রাইট? সেই জন্য আপনি ওটাতে গিয়েছেন। আলসারেটিভ কোলাইটিস হলে আপনাকে ক্লু দিবে কি জিআইটি রিলেটেড কোনো সিমটোম্যাটোলজি, কোথাও কিন্তু এখানে মেনশন নাই। সেই জন্য আমার মনে হয় না যে আপনি আলসারেটিভ কোলাইটিস থেকে খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং আনবেন। আরেকটা হচ্ছে যে কোশ্চেনের ভিতরে তো বলছে যে আপনার অবভিয়াসলি এক্সরে, আপনি এক্সরের ভিতরে কি ফাইন্ডিং বাইর করতে পারবেন চেস্ট এক্সরেতে আলসারেটিভ কোলাইটিসে, তাই না? সো এই জন্য এগুলো একটু চিন্তা করবেন যখন কোশ্চেনগুলো দিবে যে আসলে কোন দিকে যেতে যাচ্ছে, কি রিস্ক ফ্যাক্টর দেখানো হইলো, কোন এইজকে বলা হইলো, জেন্ডারটাকে কেন স্পেসিফিক করা হইলো, কেন এই অংশটাকে আর্থ্রাইটিসকে মেনশন করা হইলো না যে মনো আর্থ্রাইটিস না গিয়ে অলিগো আর্থ্রাইটিস, কেন এটাকে আপনার স্মল জয়েন্টের কথা লিখলো না, এগুলোকে একটু মাথায় খেলাবেন, কেমন? তাইলে আপনারা হয়তো ক্লুটা বেশি ইজিলি পাবেন। ওকে, এটা তো তবে এটা স্যার একটা স্ট্রং ডিডি উনি যেটা বলছেন, তাই না স্যার? ইয়েস, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে, কিন্তু আমি আবারও বলি আপনাকে আলসারেটিভ কোলাইটিস এর কোন জায়গায় যদি আনতে হয়, ইট উইল নেভার গিভ ইউ স্টার্টিং উইথ অ্যাপথাস আলসারেশন। বেসিটে যেভাবে স্যার পেইনফুল আলসার হয় অনেক বেশি, এটা মনে হয় ওই আইবিডি তে হয় না স্যার। এক্স্যাক্টলি, এই জন্য আমি বলছি আপনাকে ওই চুজ দেখতে হবে, আর ইউ ডিলিং উইথ সামথিং হ্যাভিং এ ফিব্রিনাস বেস অর নট, আর ইউ ডিলিং সামথিং অফ দ্য সিউডো মেমব্রেন অফ দি অন দ্য ওভার অফ দ্য অ্যাপথাস আলসারেশন, এটা তো আপনি অন্য অ্যাপথাস আলসারেশনে পাবেন না। সিমিলারলি অনেক সময় দেখবেন যে এসএলই তে একটা ডিডি আমরা লিখে রাখি অ্যাপথাস আলসারেশন হয়, কিন্তু এসএলই ওরাল আলসারেশন ইজ নট অ্যাপথাস আলসারেশন। ওকে, দিস উইল বি পেইনলেস। তাদের পেইনফুল আলসার হতে পারে, অ্যাপথাস হতে পারে, কিন্তু তার মানে এটা ক্রাইটেরিয়া নয়। আরেকটা হচ্ছে এই যে জিনিসগুলো বলা আছে, এগুলো যখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আপনি সেট করতে যাবেন তখন কিন্তু এটা অবজার্ভ হইতে হবে। তাহলে পেশেন্ট আমাকে বলছে আমার মুখে ঝাল লাগে, আমার একটা ঘা ছিল লাল, it will not be a diagnostic criteria, কারণ কোনোটাই কিন্তু সিঙ্গেল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া নয়। সো হোয়াট ইউ নিড ইজ টু আইডেন্টিফাই দি আপনি ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশনে যাচ্ছেন কি যাচ্ছেন না। আর যেতে গেলেই দেখবেন যে ইয়েস, স্কিনের ম্যানিফেস্টেশনের হারপিটিফর্ম আলসারেশন নিড টু বি ডায়াগনোজ বাই এ ডার্মাটোলজিস্ট অর এন ইন্টারনিস্ট, অথবা পেশেন্টকে অবজার্ভ হইতে হবে, রাইট? অল দ্য ক্রাইটেরিয়াস আর লাইক দিস। এই জন্য আপনি যেটা দেখেছেন এটাকে খুব ইম্পর্টেন্টলি আসলে অবজার্ভ করে লিখতে হলে দ্য ডায়াগনোসিস শুড বি বেস্ট রাদার দ্যান আদার্স। কেমন? আসলে আমরা স্টেশন 7 এ যাই। 69-year-old ম্যান, এটা তো মোটামুটি একটু সিভিয়ার ইজি, মানে অনেক কিছু ক্লিয়ার আপ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে আটকানোর জন্য কোনো প্রশ্ন না, কিন্তু আমরা চাই যে আপনারা ডায়াগনোসিস করেন। সো একটু সিভিয়ার হেডেক নিয়ে আসছে এবং লেফট থার্ড ক্রেনিয়াল না পালস, ইভেন ছবিটা না দিলেও সমস্যা হতো না, আরো বেশি অগমেন্ট করার জন্য একটা ছবি দেওয়া হয়েছে যেটা আপনি বুঝতে পারেন কমপ্লিট টোসিস, ইয়েস ইট ইজ থার্ড নার্ভ, কারণ কমপ্লিট না হলে তো আপনার সিম্পাথোমাইমেটিক গুলো তো প্রবলেম হতে পারে, তাই না? এটা ইমেজিং, আপনি ইমেজিংটাকে চেক করছেন কিনা ভালো মতো, এটা হলো যে উদ্দেশ্য। এবং আপনি দেখবেন যে আপনি পিটুইটারিতে যদি স্মল দেখেন, ইয়েস দিস ইজ দ্য ফাইন্ডিং, রাইট, তাই না? আবার হাইপোনাট্রিমিয়ার কথা লিখছে এবং সবগুলো হরমোন কমাই দিয়েছে, অবভিয়াসলি you can read. কিন্তু প্রবলেম হচ্ছে একটা 69-year-old and this is man, and look most of the time যদি এই ধরনের ফিচার্স গুলো দেয়, আপনি কত ফিমেল লেডি তার একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে দিবে, সো দ্যাট ইউ ক্যান রিচ এ শিহান। এখন আপনি বলতে পারবেন যে না এটা তো মেল, আপনি তো আর শিহানের দিকে যেতে পারতেছেন না, তাই না? সো দ্য ডায়াগনোসিস উইল বি নট আপনি মেল শিহান লিখবেন না কিয়া লিখবেন, ভেরিয়েশন আছে, এখনকার সময় মেল শিহানও বলে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু দ্য আইডিয়াল শুড বি পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, কেমন? অথবা হেমোরজিক ইনফার্ক্ট লেখেন। যদি আপনারা ওকে মেল শিহান ডায়াগনোসিস করতে চান তাহলে আমি বলবো যে তাদেরকে কোনো জায়গায় আপনাকে কোয়াগুলেশন ডিফেক্ট করে হেমোরজিক ইনফার্ক্ট করেন, অথবা শুধু ইনফার্ক্ট লেখেন, হাইপোপিটুইটারিজম করেন, এবং স্পেসিফিক্যালি যদি এটা ভ্যানোমাস কোনো স্নেকের জন্য লেখেন সেটা হয়তো মেল শিহান হবে, বিকজ দিস টার্মিনোলজি মেল শিহান হ্যাজ বিন
reported in some of the books. কেমন? তাহলে এটা পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। অনেকগুলো কারণে রোগীটার হইতে পারে, বয়স্ক লোক, পিটুইটারি একটা টিউমার হইতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে পিটুইটারি টিউমার itself may not cause any apoplexy unless it is irradiated. এই জন্য ইরেডিয়েটেড পিটুইটারি টিউমার কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে। অ্যান্টিকোয়াগুলেশন থেরাপিটা আপনারা জানেন, ওল্ডার এজে ইম্পর্টেন্ট। ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ফ্রম এনি কজ ক্যান অলসো কজ দ্য হ্যামারেজ ইন দ্য পিটুইটারি। আর ভাস্কুলারিটিস এগুলো তো অবভিয়াসলি থাকবে। তো এই 6টা কারণ, আমি অনেকগুলো 6 আসলে আনছি সো দ্যাট আমরা আমাদের একটু ব্রেইনকে স্টর্ম করতে পারি আর কি, যে অবভিয়াসলি এই কয়েকটা জিনিসগুলো আমাদের হয়। আর একটা তো আপনাকে প্রেজেন্টেশন দিছেই, ক্রেনিয়াল নার্ভ পালসি হয়ে গেছে, কিন্তু বলছে আর কি কি ধরনের প্রেজেন্টেশন হইতে পারে। এটা কিন্তু যেহেতু হ্যামোরেজ উইদিন দ্য পিটুইটারি গ্ল্যান্ড, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট বুঝতে পারছেন, এটা নিয়ে আসতে পারে। অবভিয়াসলি হ্যামোরেজ বেশি অল্টার মেন্টাল স্ট্যাটাস থাকবে, আনকনশাসনেস, ইম্প্যাক্ট কনশাসনেস। আর ইম্পর্টেন্টলি অ্যাকুয়েট অ্যাড্রিনোকার্ডিক্যাল ক্রাইসিসটা লিখছেন কিনা, এটা হলো ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইন মেনি অফ দ্য কেস অফ দ্য পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। আপনি যে বয়সে এটা করেন না কেন, ঘটনা কেন, এখানটা যদি থেকে থাকে, ওয়ান অফ দ্য বেস্ট অপশন লং টার্ম ম্যানেজমেন্ট ইজ দ্য সার্জারি। ইট ইজ ফর শিওর। কেমন? বিশেষ করে নিউরো সার্জনদের আপনার ওপিনিয়ন লাগে অনেক ক্ষেত্রে সার্জারি ইন্টারভেনশন ক্যান কজেস মেনি অফ দ্য রিজলিউশন, কিন্তু যেহেতু তার হরমোনাল ডিফিসিয়েন্সি গুলো অলরেডি দিয়ে দিছে, তাহলে আপনার হয়তো এই রোগীটার জন্য মাল্টিপল হরমোন ফল এবং লং টার্ম ম্যানেজমেন্ট কথা লিখছে, এটা আপনার কথা মেনশন করা দরকার। সো আই থিঙ্ক ইউ রিচ দিস ওয়ান। আমার মনে হয় এটা অনেকেই পারছেন। আমি জানি না এই 6টা আইটেম আপনারা অনেকে পারছেন কিনা, বাট অবভিয়াসলি দেয়ার আর সাম ট্রিক্স, যে ট্রিক্স গুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো অ্যান্সার দিতে পারবেন। সো দিস ইজ পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। ওকে, আসেন আমরা নেক্সট স্টেশনে যাই। স্টেশন 8, এটা 43 ইয়ার ওল্ড ম্যান যার পলিউরিয়া, অর্থাৎ যে এখানেও কিন্তু অনেকগুলো ক্লু আছে, হ্যাপাটোমেগালি আছে। ফিজিক্যাল এক্সামিনেশনে, ল্যাবরেটরিতে আমি কিন্তু বলে দিচ্ছি, দেখেন যে তার ডায়াবেটিস হয়ে গেছে, রাইট না? অ্যালকালাইন ফসফেটেস রেইজ আপ, ট্রান্সফার ইন স্যাচুরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা 99% লেগছে। সো এটা অবভিয়াসলি গিভস আস এ সিরিয়াস ক্লু, তাই না? এবং যদি কোনো ট্রান্সফার ইন স্যাচুরেশন ইন দিস ব্যাকগ্রাউন্ড সেটিং এ এভাব 90%-এর মতো মেনশন করে, তাহলে আপনি আসলে যে ডায়াগনোসিস করেন না কেন হেমাটোমাটোসিস, এটা হেরিডিটারি হইতে হবে। Okay, so do not make a diagnosis of secondary hemochromatosis when somebody write down transfer in saturation 99%, please. এটা আপনাকে, ধরেন আমি হয়তো নম্বর আপনাকে সরাসরি হেমাক্রোমাটোসিস দিতাম, কিন্তু অনেকে হেরিডিটারির জন্য আলাদা নম্বর রাখবে, হেমাক্রোমাটোসিসের জন্য আলাদা নম্বর লাগবে। ইউ রাইট ডাউন হেরিডিটারি হেমাটোমাটোসিস, কেমন? এবং দেখবেন ও মেইল লিখছে কেন, কোন বয়সে লিখছে, 43 ইয়ার ওল্ড লেখার কারণটা কি? অনেকে রিচ করে ফেলতে পারবে উইথ দিস ওয়ান, যেটা হেরিডিটারি হেমাক্রোমাটোসিস, পলিউরিয়া আছে, ডায়াবেটিস আছে, এটা রেইজ আপ থাকে, কিন্তু এটা কোন টাইপ? কারণ হেরিডিটারি হেমাক্রোমাটোসিসের তো অনেকগুলো টাইপ আছে, তাই না? টাইপ 1, 2, 3, 4। এবং এখানে আপনাকে বলতে পারে কিন্তু যে আপনার যদি এই বয়সে এটা কোন ধরনের আপনার ইনহেরিটেন্স হবে, অটোজোমাল রিসেসিভ হবে না অটোজোমাল ডমিনেন্ট হবে। আমি বলবো যে 1, 2, 3 ইউজুয়ালি রিসেসিভ ফর্ম হয়, 4টা একটু আপনার ডমিনেন্ট টাইপ হইতে পারে। এবং আপনি যদি অ্যারাউন্ড 40-60 ইয়ার্স পান, এটা টাইপ 1 হবে। আপনি যদি ইয়াঙ্গার এজ লেখে একই রকম প্রেজেন্টেশন, স্লেট গ্রে স্কিন, ব্রোঞ্জ, ডায়াবেটিস দিয়ে দেয়, তাহলে আপনি কিন্তু এটা আইদার টাইপ 2 অথবা টাইপ 3 তে আসতে হবে। ইউ ক্যানট গো ফর দ্য টাইপ 1 দেয়ার। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এক একটার কিন্তু জিন আলাদা, আপনারা জানেনও। হয়তো আপনাকে কমন জিন জানতে চাবে, যে কঠিন কিছু করার চেষ্টা করবে না, আপনি HFE জিনের কথা জানেন কিনা জানেন, কিন্তু রিমেম্বার স্টাম্প জিন আছে, দেয়ার আর আদার ক্রিটিক্যাল কিছু জিন আছে যেগুলো কিন্তু রেসপন্সিবল হয়ে থাকে টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর জন্য। সো এই জন্য আমরা কি আসলে ওইটাও বুঝি কিনা, এটা ক্ষেত্রে বিশেষে আপনাকে লাগতে পারে, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশনের জন্য। যদি আপনি হ্যাম জিন বলেন, তাহলে সেটা টাইপ 2 আপনার হেমাক্রোমাটোসিস হয়ে যায়। যদি SLC নামে একটা জিন আছে, আপনারা জানেন, এটা যদি হয় TFR জিন আছে, এটা টাইপ 3 হয়ে যাবে। সো দ্যাট উইল বি ভেরিয়েশন। এই জন্য দেখবেন অ্যান্সারের ক্ষেত্রে আমি কিন্তু খুব স্পেসিফিক করার চেষ্টা করছি আপনাদের এখানে, যে যখন আপনি ফিচার্স বলেন হাইপোকন্ড্রিয়াম, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, আর্টেরিয়াল ফিব্রিলেশন, সিরোসিস অফ দ্য লিভার, অবভিয়াসলি এই 4টা হচ্ছে আদার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। কারণ পলিউরিয়া, আর্থ্রাইটিস যেগুলো তো হেপাটোমেগালি বলেই দিছে, এগুলো বলে তো লাভ হচ্ছে না, এটা তো আপনাকে জানাই দিছে, তাই না? স্কিনটা তো দেখেই দিছে। সো আপনি যদি কেউ লেখেন যে স্লেট গ্রেন স্কিন হবে, তাহলে এটা হবে না কিন্তু, কারণ এটা তো বলে দিছে আপনাকে। আপনাকে লিখতে হবে হাইপোকন্ড্রিয়াম, যেমন হার্ট ফেলিয়ার হতে পারে, অবভিয়াসলি এটা বুঝতেই পারেন, যেহেতু আয়রনের অনেক ওভার ডিপোজিশন হয়। আর্টেরিয়াল ফিব্রিলেশন ইজ এ ভেরি কমন ফাইন্ডিং অ্যাকচুয়ালি। সিরোসিস অফ দ্য লিভার, এটা তো আপনাকে মেনশন করতে হচ্ছে। লিভার বায়োপসি দিয়ে আসলে কনফার্মেশন করা যায়
একটা হলো হিস্টোপ্যাথোলজিতে আপনি আয়রন প্রোটিন স্টেইন করলেন, কি পরিমাণ আয়রন কনসেন্ট্রেশন আছে, ট্রান্সফার দেখা যায়। কিন্তু ইম্পর্টেন্ট ওখানে আপনি জেনেটিক মার্কারটা দেখতে পারেন। দ্যাটস আ মোর ইম্পর্টেন্ট কনফার্মেশন, HFE জিন টু মেক এ টাইপ 1 হেরিডিটারি হেমাটোমাটোসিস। কেমন? আর এটা জানেন সিরোসিস হয় তাদের কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এটা এই জন্য প্রশ্ন দিচ্ছে আর কি, পরবর্তী সময়ে তার গ্রেভ কি কমপ্লিকেশন হতে পারে, লিভার কার্সিনোমা। আর যেহেতু এটা হেরিডিটরি, সুতরাং আন্ডারলাইং এটিওলজি কথাবার্তা আসবে না। আপনি আসলে ফ্লেবোটমি এবং চিলেশনের মধ্যে ডিসফারাইজেশন ছাড়া অন্য কোনোটা এখন দিতে পারবেন কিনা, কোনো রোল আছে কিনা বলে, কারণ এটা তো বেসিক্যালি প্রবলেমটা তো জেনেটিক, সুতরাং এটা অ্যাবজর্পশনটা আপনার জিএ ট্র্যাক্টেই হবে। কেউ যদি বলেন স্যার লিভার ট্রান্সপ্লান্ট লিখবো, এটা আসলে সঠিক অ্যান্সার হবে না, কারণ আন্ডারলাইং এটিওলজির কজের কথা বলছে তো, তাই না? তাহলে একটু চিন্তা করে অ্যান্সার দিতে হবে আর কি এগুলাকে। আপনাদের যখন দিবেন তাহলে কিন্তু পুরো মাসটা আপনারা পেয়ে যেতে পারেন। বাট অবভিয়াসলি যে 4টা ফিচার এবং হেরিডিটারি হেমাটোমাটোসিস লিখলেই কিন্তু আপনাদের পাস মার্কটা উঠে আসবে বলে আমি মনে করি, ইভেন দো ইউ ক্যান স্কিপ দ্য 3 and 4 and 5, রাইট? সো আমরা প্রায় শেষের দিকে। 9 ভেরি সিম্পল। এটাও কিন্তু দেখেন রিস্ক ফ্যাক্টর গুলো বলে দিছে, কিন্তু 65-year-old ম্যান, সুতরাং এই দুইটার বাইরে অন্য কিছু যদি চায় তাহলে রিস্ক ফ্যাক্টর চাবে, এটা হলো কথা। ফ্যাটিক, রাইট ফ্ল্যাঙ্ক পেন, অ্যাঙ্কেল ইডিমা এবং ল্যাবরেটরি শোজ ইনক্রিজ এনজাইম ভ্যালু, মাইক্রোস্কোপিক হ্যামাচুরিয়া। তাহলে দেখেন মাইক্রোস্কোপিক হ্যামাচুরিয়া, ফ্ল্যাঙ্ক পেইন, আর এখানে অবভিয়াসলি একটা ছবি দেখতেই পাচ্ছেন, সো ম্যাচ ইজ দেয়ার। তাহলে তো ট্রায়াল আপনাকে দিয়েই দিল, তাই না? সুতরাং লাইকলি ডায়াগনোসিস ডেফিনেটলি আপনারা পারছেন, এটা রেনাল সেল কার্সিনোমা। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা রিস্ক ফ্যাক্টর ছাড়া আপনি আর 6টা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর বিসাইড দিস মেনশন, এটা দুইটা ছাড়া আপনি বলছেন কিনা, এটা হলো আমরা জানতে চাই। তাহলে আপনি ওখানে নম্বরটা পেয়ে যাবেন। আরেকটা ইম্পর্টেন্ট জটিল প্রশ্ন হচ্ছে ইনক্রিজ লিভার এনজাইমের কারণটা কি। মানে এটা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এগুলো আপনারা জানেন রেনাল সেল কার্সিনোমা, ইন্টারনেস্টেড টিউমার, এটা অবভিয়াসলি ডিফারেন্ট কাইন্ড অফ প্রেজেন্টেশন গুলো হয়। আপনি যদি লিভার এনজাইম চিন্তা করা হয় কোনো জায়গায়, তাহলে কোনো একটা ম্যালিগনেসিতে চিন্তা করা, এটা কি লিভার ম্যাটস হইলো? এখন এখানে যে আপনি লিভার ম্যাটস চিন্তা করতেছেন না, এটা জানতে চাচ্ছে কিন্তু দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং এটার সিনড্রোমও আছে, এটা আপনারা জানেন। তাহলে অ্যান্সার গুলো হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। আদার 6টা রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং, অবেসিটি, হাইপারটেনশন, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এনভায়রনমেন্টাল টক্সিন। যদি স্পেসিফিক লেখেন, যদি এনভায়রনমেন্টাল লেখেন তাহলেও নম্বর পাবেন। পেট্রোলিয়াম প্রোডাক্টস লিখতে পারেন, আনস্টপেজ, স্ট্রোজেন থেরাপি, বনিপিল, লেন্ডো আছে। 7-8টা দেওয়া হইলো, কিন্তু 6টাকে আপনাকে অ্যান্সার দেওয়া হবে আর কি, কেমন? আর লিভার এনজাইমটা স্টফার সিনড্রোম বলে আর কি, এবং আসলে এটা কোলেস্টেসিসের জন্য হয় রাদার দেন আদার। অ্যান্ড আপনি যত ধরনের মডেল, অনেক ধরনের চিকিৎসা কিন্তু এখন আছে, কিন্তু যদি বেস্ট লেখে রিমেন্স সার্জারি। ইভেন যদি ম্যাথসও হয়, আপনাকে যদি বলে বেস্ট ট্রিটমেন্ট অপশন, আপনি লিখবেন সার্জারি। ওকে, ইন্টারফেরন থাকবে, ইমিউনোসাপ্রেসিভেশন থাকবে, অ্যান্টিসিডি2 থাকবে, রিডক্সিম্যাব থাকবে, ইন্টারলিউকিন থাকবে, 1, 3B, all be there, no problem. কিন্তু রিমেম্বার ওয়ান ইম্পর্টেন্ট, কিছু মেটাসিস হলে সেকেন্ডারি পার্ট হিসেবে ইমিউনোথেরাপি অথবা টার্গেটেড থেরাপিগুলোর কথা আসবে। ম্যাটস না হলে এটা আসার সম্ভাবনা কম। কিন্তু হোয়াট এভার দ্য ইডিওলজি এবং স্টেজিং থাকুক না কেন, দ্য বেস্ট অপশন উইল বি টু বি সার্জারি। ওকে, সো এনিওয়ান কেউ শেয়ার করতে চান কিছু, অথবা কোনো প্রশ্ন থাকলে, কোনো কমেন্ট থাকলে করতে পারেন। আর আমরা অনেক দেরি করে ফেলছি, লাস্টে চলে আসি না, শেষ। এটা অবভিয়াস 26 ইয়ার, দেখেন একটা ইয়াঙ্গার এজ কে দেওয়া হচ্ছে, চুজ করে সিজনাল অ্যালার্জি, ফ্রিকোয়েন্ট বাউস অ্যালার্জি, নেসাল ডিফর্মিটি। নাকের ছবিটা দেওয়া হয় নাই, কানের ছবিটা দেওয়া হয়েছে। সিগারেট স্মোকিং, কিন্তু প্রেজেন্টেশন কফ, এপিসে নন হিলিং ইয়ার আলসার, এবং লুক এট দিস ওয়ান, এটা একেবারে নেক্রোটিক আলসারেশন হয়ে কানের একটা অংশ চলে গেছে। তাহলে লাইকলি ডায়াগনোসিস এগুলা থেকে চলে আসবে, তাই না? যে একটা সাইনোসাইটিস আছে, কফ আছে, এপিস্টেক্সিস আছে, একটা কানের সমস্যা আছে, তখন তো বুঝাই গেল। কিন্তু আমরা জানতে চাই যেগুলো মেনশন করছে এর বাইরে যে কোনো আদার প্রাইমারি সাইট, এটা 6 আদার প্রাইমারি সাইট আপনারা ইনভলভমেন্ট বলতে পারলেন কিনা। আরেকটা হচ্ছে যে নেজাল ডিফর্মিটি ছবি দেয় না, কিন্তু প্রশ্নটা দিতে পারে আপনাকে নেজাল ডিফর্মিটি নিয়ে, যে আপনি বলেন নেজাল ডিফর্মিটির আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারেন। ও বুঝেই ফেলছে আপনি ডায়াগনোসিস ধরে ফেলছেন, কিন্তু কারণ আপনি অনেক ক্লু পাইছেন, কিন্তু ইয়াঙ্গার, মেল, সিজন অ্যালার্জি, সাইনোসাইটিস, নেজাল ডিফর্মিটি, সিগারেট স্মোকার, নন হিলিং ইয়ার, এবং ছবি। সো অবভিয়াসলি এটা আপনার মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস উইথ গ্রানুলোমাটোসিস, উইকনেস গ্রানুলোমাটোসিস লিখতেও পাবেন, এটা যদি লেখেন আর একটু ভালো। আর এই আদার হচ্ছে এই 6টা কিন্তু প্রাইমারি সাইট হতে পারে। সো ইট ক্যান বি ইজিলি প্রাইমারিলি আপনার কোশ্চেন কিডনি দিয়ে শুরু করতে পারে, সামবডি ক্যান স্টার্ট উইথ দ্য লাং, স্কিন, আই, জয়েন্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কারণ
এটা অবভিয়াসলি কোনো একটা জায়গাতে স্টার্ট হইতে পারে প্রসেসটা, নট নেসেসারিলি অলওয়েজ ইএনটি থাকবে, কেমন? এই জন্য প্রাইমারি সাইটগুলোর নামগুলো একটু মনে রাখেন, আপনাদের জন্য ভালো হবে। কারণ কেউ তো স্কিন দিয়ে প্রশ্ন করতে পারে, কেউ হয়তো নার্ভাস সিস্টেম দিয়েও আপনাকে কোশ্চেনগুলো শুরু করতে পারে। কিন্তু নাকের ডিফর্মিটি যেটা হয় তা স্যাডেলের মতো হয়ে যায় এবং আপওয়ার্ড সাইডটা বেশি আপনার স্যাডলিং হবে রেদার দেন লোয়ার পার্ট। এই জন্য ল্যাপ্রোসি, মাইক্রোস্কোপিক সারা রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস, কনজেনিটাল সিফিলিস, অফকোর্স আপনাকে 3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতে হবে। আর ডায়াগনোসিস আপনারা জানেন এএনসি তো অবভিয়াসলি যদি স্যার আমি এএনসিএ করেন, এটা যদি পজিটিভ থাকে তাহলে এটা ডায়াগনস্টিক অলমোস্ট কনফার্মেশন আসবে যদি আন্ডারনিথ এ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকে। আর মডালিটি মানে স্টিরয়েড ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, যে এজেন্টই আপনি লিখতে চান লেখেন, কিন্তু ইট রিমেইনস দ্য ইমিউনোসাপ্রেসিভ, তাই না? তো আই থিঙ্ক দ্যাটস অল। আই থিঙ্ক আমরা 10টা স্টেশন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। আমি জানি না আপনাদের কতটুকু উপকার হয়েছে অথবা কতটুকু আপনারা এনজয় করছেন, বাট দিস আর ব্রেইন স্টর্মিং। ওসপির অনেকগুলো প্রিন্সিপাল থাকে, এগুলো আমরা ফলো করার চেষ্টা। হ্যাঁ, লাস্ট স্লাইডটা একটু দেখাবেন স্যার? আসসালামু আলাইকুম। ও ওকে ওকে ওকে, আবার তাহলে আবার একটু দেখাই স্যার। 3 নম্বরটা যদি একটু দেখাতেন স্যার। 3 নম্বর কি স্যার কোশ্চেন? প্রথম থেকে একটু দেখান আনসারটা স্যার। 1-2 স্টেশন। ও আচ্ছা, অ্যানসারটা জাস্ট। ও অ্যানসারটা না, আমি কি অ্যানসারটা দেখাচ্ছি না কোশ্চেন দেখাচ্ছি, তাই না? আমি দাঁড়ান আবার একটু শেয়ার করি। আচ্ছা, অ্যানসারটা। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান অ্যানসার আই থিঙ্ক। হ্যাঁ, দেখাচ্ছে, এখন দেখাচ্ছে না? দেখাচ্ছে এখানে 1-6 0.5 × 3 সেন্ট্রাল নার্ভাস ল্যাপ্রোসি পরিগণনের জন্য, 0.5 হচ্ছে এএনসি এর জন্য, খুব বেশি নম্বর নাই কিন্তু, আর 2টা মডালিটির জন্য মাত্র 1। আপনি এই জন্য আমি বলছি দেখেন, আপনি যখন কোনো ফিচার্স গুলোকে বলে ফেলতে পারবেন কোনো পিক্টোরিয়াল দেখে, দেন অ্যাকচুয়ালি আপনি পাস হয়ে যাওয়ার কথা ইন এ OSPE। OSPEর যখন মার্কিং করা হয় বলা আছে যে ক্যান ইউ গেট ইট বাই ইউর সি, আপনি যে পিকচার দেখছেন তার দিয়ে ব্রেনস্টর্মের মেইন ফিচারগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারছেন কিনা, দেন ইউ শুড পাস। আর এডিশনাল গুলো আপনাকে আরো ভালো নম্বর দেওয়ার জন্য কোশ্চেনগুলো দেওয়া হয় আর কি। তাহলে এটা হলো কি আপনার স্টেশন 10। আমি কি প্রথম থেকে যাই না? ওকে ফাইন, তাহলে আর শুরু করি। স্টেশন 1 এটা ছিল প্রথমটা, যে একটা স্কিনের লিমিটেশন। এটা ইরাইথেমা ক্রনিকা মাইগ্রেন্সের ছবি, লাইম ডিজিজকে দেওয়া হয়েছিল এবং এটা হলো অ্যান্সার গুলো, কেমন? ABCD, মানে 5টা কোশ্চেনের জন্য 5টা অ্যান্সার। আমি শুধু আই এম সরি, একটা কোশ্চেনে আমি ভুল করে ফেলছি, একটা জায়গায় আমি অ্যান্সার দিতে। এটা ক্রনিকা মাইগ্রেন্স, ফিভার, লিম্ফোডেমা, মেনিনজিজম, কার্ডাইটিস, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, আর্থ্রাইটিস হচ্ছে বি এর অ্যান্সার গুলো। বরলিয়া বাগডোরফেরি আন্ডারলাইং কজ। 2টা টেস্টের কথা বলে পজিটিভ এলাইজা বলবেন, C6 পেপটাইড, আর একটা PCR ইনজেকশন সেপ্টাইডন যদি সিভিয়ার হয় চিকিৎসা। স্টেশন 2 অপথলমোস্কোপি, এটা বেসিক্যালি যে প্রবলেম আছে সেই প্রবলেমে বোঝা যাচ্ছে এটা আসলে মেথানল পয়জনিং, এটা আমরা ডিসকাস করেছি। এই 6টা পয়েন্ট আসলে ক্লিনিক্যাল এই অপথলমোস্কোপি ফাইন্ডিং এর মধ্যে আছে। ডাইলেটেশন রেটিনাল আর্টারি, পসিবল স্প্লিন্টার হ্যামোরেজ, রেটিনাল এডিমা, অপটিক নার্ভ ডিস্ক, ব্লার মার্জিন, রেডিস হাইপারমিয়া অপটিক নার্ভ ডিস্ক, পসিবল হোয়াইট এক্সুডেটস। এই জিনিসগুলো আপনাকে মেনশন করবেন। অপথলমোস্কোপি ডায়াগনোসিস হচ্ছে পেপিলাইটিস, মেথানল পয়জনিং, 4টা মডালিটি, সোডিয়াম বাইকার্বনেট, ইথানল, ফলিক অ্যাসিড, হেমোডায়ালাইসিস। কোশ্চেন নাম্বার 3 ECG, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ LBBB। যে প্রবলেমটা দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এটা একটা সিরিয়াস কন্ডিশন, যেখানে আপনার 6টা ফাইন্ডিং আছে ইসিজিতে, এটা আমরা মেনশন করবো। অলদো 7টা ফাইন্ডিং আপনি লিখতে পারেন, প্রথম 6টা লিখলে পুরো মার্ক পাবেন, শুধু লেফট অ্যাক্সিস ডিভিশন যদি এটাকে নিয়ে আনেন হয়তো নম্বর কিছু কমবে। ডায়াগনোসিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন LBB, আর বাকিগুলো তো সিম্পল ইস্যু অফ ম্যানেজমেন্ট। পার্মানেন্ট পেসমেকার এসব ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। চেস্ট এক্সরে, এটাও কনজেস্টিভ হার্ট ফেলিউর এক্সরে, কিন্তু এটাতে স্টার্নোটমি আছে, ইসিজি মার্কিং আছে এবং এট দ্য সেম টাইম একটা ইন্টারনাল জুগুলার একটা ক্যাথেটার দেওয়া আছে। সো এটা অবভিয়াসলি ভেরি অ্যাডভান্স স্টেজ অফ হার্ট ফেলিউর। সুতরাং আপনি এই যে ফাইন্ডিং গুলো 6টা এটা লিখছেন কিনা, চেস্ট এক্সরে এটাই আমাদের জন্য যথেষ্ট মেক ইউ পাস। পোস্ট সিবিজি লিখলেন কিনা, কারণ এটা স্টার্নোটমি আছে, এই জন্য আন্ডারলাইং এটিওলজি, ইসকিমিক হার্ট ডিজিজ দেখেন, নো প্রবলেম, এবং 4 ড্রাগস। এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম। কমনলি স্টাফিলোকোকাস স্ট্রেপ্টোকোকাস ক্লস্ট্রিডিয়াম দায়ী থাকে, কিন্তু এটার বাইরেও হতে পারে, আদার টক্সিন মেডিয়েটেড। কিন্তু 6টা ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে এইগুলো। আপনি অর্গানগুলোকে মেনশন করেছেন কিনা, ব্লাড প্রেশার এবং মায়ালজিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিভার ডিসফাংশন মেনশন করেছেন কিনা, হাইপোটেনশন, মেন্টাল স্ট্যাটাস, প্রগনোস্টিক ফ্যাক্টর, এবং 4টা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। নম্বর 6 এটা
অ্যাপথাস আলসারেশন, কিন্তু খুব কেয়ারফুলি ডিল করলে দেখবেন মাল্টিপল অ্যাপথাস আলসারেশন এবং ক্লাস্টারে আছে উইথ এ ভেরি সিরিয়াস অ্যামাউন্ট অফ পুরুলে এক্সুডেটস টাইপ ফিব্রিনারি সেন্ট্রাল বেজ এট দ্য সেম টাইম ইয়েলোইশ কালার। সো এটা আপনার পেইনফুল আর্থ্রাইটিস যদি থেকে থাকে অথবা যদি থেকে থাকে এটা চেক হবে। এটা হচ্ছে যে পার্ট ডায়াগনস্টিকের ক্ষেত্রে রিকারেন্ট অ্যাপথাস আলসারেশন ছাড়া যদি 2 or more ক্রাইটেরিয়া ফিল আপ করতে চান তাহলে চোখ, স্কিন এবং জেনিটাল আলসারেশনের কথা মেনশন করবেন। প্যাথার্জিটিস স্পেসিফিক নয়, কারণ এটা আপনার সুইট সিনড্রোমে পাওয়া যায়, এট দ্য সেম টাইম আদার সিনড্রোমগুলো তো পজিটিভ আসে। বিশেষ করে আমি বলবো যে স্কিনে যদি ডিস্ট্রাকটিভ নেক্রোটাইটিক লিশন হয় তখন কিন্তু প্যাথার্জিটিস পজিটিভ থাকে। বাকিগুলা ইজি আপনাদের জন্য। স্টেশন 7 এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনি আসলে মেইলের ভিতর পিটুইটারি অ্যাপোপ্লাক্সি ডায়াগনোসিস করতে পারেন কিনা। 6টা প্রিডিসপোজিং কন্ডিশন হচ্ছে এইগুলো মেইলের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্রেনিয়াল নার্ভ পালসি ছাড়াও ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, অল্টারনেট মেন্টাল স্ট্যাটাস, ক্রাইসিস নিয়ে পেশেন্টগুলো আসতে পারে। নিউরোসার্জারি ইজ দ্য মডালিটি অফ মেইন ট্রিটমেন্ট। 8 নম্বর একটা মিডল এজে আপনার প্রবলেমগুলো যেগুলো দেওয়া আছে তাতে বোঝানো হচ্ছে এটা হেমাটোমাটাসিস, কিন্তু আপনি হেরিডিটারি হেমাটোমাটাসিস মাথায় রেখেছেন কিনা, এগুলো টাইপগুলো জানেন কিনা, এটা হয়তো আপনার নলেজ বেস করে জানার চেষ্টা করা হচ্ছে। ডায়াগনোসিস কনফার্মেশন অফকোর্স আপনি লিভার বায়োপসির কথা মেনশন করলেন কিনা, এবং 2 মডালিটি ফ্ল্যাবোটমি এবং চেলেশন। রেনাল সেল কার্সিনোমা এটা নিয়ে এটা খুবই প্রিয় ইন্টারনিস্টদের, কারণ এটা বেসিক্যালি আপনি বিভিন্ন রকম প্রেজেন্টেশন গুলো সম্পর্কে জানছেন কিনা, রিস্ক ফ্যাক্টর গুলো বলতে পারলেন কিনা। অনেক ক্ষেত্রে লিভার এনজাইম বেশি থাকে, এটা কি আপনি বুঝলেন কিনা যে স্টফার সিনড্রোম কি, এটা হয়তো জানতে চায়। এবং সার্জারি যে স্টিল দ্য বেস্ট অপশন এটা কিন্তু যে কেউ জানতে চান। লাস্ট অফ অল উইকনেস গ্যালেনোপ্যাথি, এটা অ্যান্সার তো আমরা দেখেছি। আই থিঙ্ক দিস আর দ্য 10 স্টেশন যেটা আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করলাম। অবভিয়াসলি কিছু ব্রেনস্টর্মিং করার চেষ্টা করা। ইউসুফ আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, প্লিজ হ্যাভ ইউর ইনফর্ম বলেন প্লিজ। ইউসুফ আলী। স্যার থ্যাংক ইউ স্যার, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। যারা আমরা স্যার মিড লেভেল ডক্টর আছি এর জন্য স্যার খুবই ভালো প্রেজেন্টেশন। স্যার আমার একটা জিনিস জানার ছিল স্যার, ওই যে মিথানল পয়জনিং এর প্যাপিলাইটিস যদি স্যার অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট থেকে কমেন্ট করে দেয় স্যার, আর আমরা যদি ফান্ডোস্কোপি করে মোটামুটি হই, তাহলে স্যার আমরা এখানে সলুপ্রেডের কোনো রোল নাই স্যার, আইভি সলুপ্রেড অথবা সায়ানোকোবালামিন? নো, there's no role. আপনি যদি প্যাথোফিজিওলজিক্যাল কনটেক্সটটা দেখেন আসলে সলুপ্রেডের কোনো রোল থাকবে না, কারণ এটা আসলে অবভিয়াস কোনো ইনফ্লামেশন দেয় না। এখন যেটা হচ্ছে যে আই ফাইন্ডিং যেগুলো আছে এগুলো নিয়ে অনেক পরবর্তী সময় অনেক জায়গায় কাজ করার চেষ্টা করা হয়েছে আর কি। তো কয়েকটা স্টাডি হয়েছে, একটা স্টাডিতে সোলোমেড্রোল ইরেথ্রোপয়েটিন দিয়ে ইন্ডিয়াতে কিছু ওরা ট্রাই করছে যে পেশেন্ট, কিন্তু ওদের আউটকামে আসলে কোনো সিগনিফিকেন্স আসে না স্ট্যাটিস্টিক্যালি। কিন্তু স্যার প্র্যাকটিক্যালি কিন্তু স্যার এটা প্র্যাকটিস করা হয় মনে হয় স্যার। আমি যে কথা দেখি নিউরোতে স্যার ওরা কিন্তু করা হয় সলুপ্রেড প্লাস হইছে স্যার সম্ভবত ইরেথ্রোপয়েটিন ইউজ করে স্যার। এখন এটা ব্যাপারে একটা হচ্ছে যে মিথাইল কোবালামিন অনেক সময় ওরা দিচ্ছে, আপনার মিথাইল পেনিসিলিন দিচ্ছে এবং ইরেথ্রোপয়েটিন দিচ্ছে অনেক সময় 3 মাসের চিকিৎসা থাকে। কিন্তু আমি বলি দিস ইজ নন এভিডেন্স বেস। এটা হচ্ছে যে ধরেন এক্সপার্টরা কিছু জায়গায় ট্রায়াল বেসিসে হয়তো নিজের মতো করে দিচ্ছেন, কিন্তু আপনি তো এভিডেন্স বেস প্র্যাকটিস করতে চান। এভিডেন্স বেস প্র্যাকটিস করা না থাকলে সমস্যা হচ্ছে যে আপনি যদি মিথাইল পেনিসিলিন হাই ডোজে দেন, আপনি হয়তো অগমেন্ট করবেন তাকে সেকেন্ডারি পালমোনারি এডিমা করার জন্য কিনা। সো এই জন্য এইগুলোকে আসলে কোনো ভালো এভিডেন্স জেনারেট না থাকা অবস্থায় দেওয়া উচিত হবে না। এগুলো দিয়ে আপনার আউটকামে কোনো ভেরিয়েশন হয় নাই, কেমন ডেথেরও কোনো আপনার মর্টালিটি ভেরিয়েশন হয় নাই, ভিজুয়াল সাইটের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে তার কোনো প্রমাণ নাই। আমরা ঢাকা মেডিকেল থাকার সময় উই অলসো হ্যাভ ডান দিস প্র্যাকটিস ফর ফিউ অফ দি মিথানল পয়জনিং। আনফরচুনেটলি আমাদের যে 6 থেকে 7টা পেশেন্টের এখানেও আমরা কিন্তু কোনো ভালো অবজারভেশন দেখি নাই যে তাদের ভিশন রিকভারি হয়েছে অথবা তাদের আউটকামে কোনো ভেরিয়েশন হয়েছে। সো এটা প্র্যাকটিস শুড নট বি ডান আর কি অ্যাকচুয়ালি। রেদার আমি বলবো আপনি আর্লি তাকে সোডিয়াম বাইকার্বনেট ডায়ালাইসিস আনতে পারেন কিনা, সেটা কিন্তু ওদের আউটকাম অনেক ভেরিয়েশন দিবে, এটা মনে রাখতে হবে, কেমন। এবং ভেরি রিসেন্টলি মিথানল পয়জনিং এর একটা গাইডলাইন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম থেকে আমরা এস্টাবলিশ করেছি। এটা আপনারা আমাদের ওয়েবসাইটে পেতে পারেন অথবা আমাদের থেকে জোগাড় করে নিতে পারেন। ইটস এ ওয়ান্ডারফুল গাইডলাইন, মানে এখানে একদম এভিডেন্স বেস স্টেপ বাই এবিজি করেও আপনি ম্যানেজমেন্ট দেওয়াটা, নন এবিজি করে তাদের আপনার ফ্লো শিটে ম্যানেজমেন্ট দেওয়াটা, ইথানল দিলে আপনি কিভাবে দিবেন ভেরি সিম্পলিফাই ওয়েতে, যদি আপনি ফর্মেপিজলও দেন তাহলে কিভাবে দিবেন, সোডিয়াম বাইকার্বনেটটা কতটুকু কিভাবে দিবেন, এগুলো সব লেখা আছে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমি আরেকটা বিষয় একটু বলতে চাই স্যার, আমাদের এক্সামিনারদের
জন্য আর কি স্যার, এক্সামিনারদের ফেভারে স্যার, সেটা হচ্ছে স্যার আপনারা যারা প্রশ্ন করেন স্যার, এই যেমন 6 অপথ্যালমোলজিক্যাল ফাইন্ডিং, এটা কিন্তু অনেকটা স্যার মানে টর্চারিং এর মতো হয়ে যায়, কারণ আমরা স্যার ইন্টার্নিস্ট, আমাদের কাজ হচ্ছে প্যাপিলিডিমা প্যাপিলাইটিস বুঝি কিনা। এখন স্যার 6 অপথ্যালমোলজিক্যাল ফাইন্ডিং কিন্তু লেখা আসলেই একজন ইন্টার্নিস্টের জন্য টাফ এটা, এবং এটা স্যার এই টাইপের প্রশ্ন মনে হয়, আমি জানি না স্যার কতটা যৌক্তিক হবে এফসিপিএস এ, এটা স্যার আমি বলতে গেলে স্যার অপথ্যালমোলজিক্যাল ফাইন্ডিং স্যার, জাস্ট প্যাপিলাইটিস। নো লুক আমি আপনাকে বলি, যখন আপনাকে শর্ট কেস দেওয়া হয় তখন অপথ্যালমোস্কোপি এর জন্য একটা শর্ট কেস কেন নির্ধারণ করা হয় স্যার? সেটা আমি ঠিক আছে স্যার, এক্স্যাক্টলি। কারণ আপনাকে দেখতে হবে ইউসুফ, যে আপনি একটা শর্ট কেস, আপনি অনেক ক্ষেত্রে 3টা শর্ট কেস দিচ্ছে, 4টা দিচ্ছে স্যার উই আর ওয়ান থার্ড। আমরা তো স্যার অপথ্যালমোলজিস্ট না, আমরা নো ইউ আর নট অপথ্যালমোলজিস্ট, বাট কিন্তু আপনি যদি প্রিন্সিপাল অফ দি পেপিলিডেমার ফাইন্ডিং গুলো না জানেন, ইউ ক্যান মিস দ্য ডায়াগনোসিস। আমাদের ইন্টার্নিস্টরা কেন ডায়াগনোসিস মিস করতেছে? অপথ্যালমোলজিস্টরা কিন্তু ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি করে না, দে ডু দ্য ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি। তারা স্লিট ল্যাম্প করবে, অপথ্যালমোলজিস্টরা ফিল্ড নিয়ে কাজ করবে, ওরা পেপিলিডেমার জন্য কি কি ফাইন্ডিং আছে এগুলো মেনশন করবে। এগুলো ইন্টার্নিস্টদেরকে দেখতে হবে যে এই ফাইন্ডিং গুলো থাকলে আমি তাকে পেপিলাইটিস বলবো, আমি থাকলে তাকে পেপিলিডেমা বলবো, এগুলো থাকলে আমি তাকে প্রাইমারি অপটিক অ্যাট্রোফি বলবো, এগুলো থাকলে আমি সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি বলবো। Unless you do not know all the feature, you cannot say this is secondary optic atrophy. এটা বলতে পারছেন না তো যে আমি সাদা পেলাম মানে অপটিক অ্যাট্রোফি বলে ফেলছেন না, কারণ এটা তো আপনার অনেক ধরনের সিডোফাকিয়া আছে, তাই না? সাদা তো অনেক ধরনের ডিডি আছে। সো এই জন্য শুধুমাত্র দ্যাটস নট দ্য ইস্যু যে ইন্টার্নিস্টরা সঠিকভাবে অপথ্যালমোলজি করতেছে কিনা এটা কিন্তু দেখা হয় পরীক্ষা হলে। ওয়াই? আদারওয়াইজ আপনি মিস করে ফেলতে পারেন ডায়াগনোসিস। এটাই, এই জন্য মডালিটি গুলো জানতে হবে। আমাদের এখানে দেখবেন অনেক সময় প্রশ্নগুলো এইভাবে দেয় আর কি, যে একটা ইসিজি দিল, এটা ডায়াগনোসিস কি, এটার কয়টা আছে, কয়টা ইনভেস্টিগেশন আছে। আপনি তো আসলে ওইটা জানতে চাচ্ছেন না ডিজিজ, আপনি জানতে চাচ্ছেন ও ইসিজি ট্রেসিং। না স্যার, আমি স্যার জাস্ট আপনাকে স্যার একটু মনে করাইলাম যে আমাদের ক্যান্ডিডেটরা কিন্তু বেশিরভাগ খারাপ করার কারণ কিন্তু স্যার এইটাই স্যার, যে একদম স্পেসিফিক 6টা 7টা ফাইন্ডিং একটা মানে ওই রিলেটেড এবং ডিপে একদমই আমি 100% মানে না জেনে আসলে মানে হয় না আসলে। এই জন্যই স্যার থ্যাংক ইউ স্যার, নাইস প্রেজেন্টেশন। আমি স্যার জাস্ট জিনিসটা একটু বললাম আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। সো আমার মনে হয় উই হ্যাভ এ লট অফ ডিসকাশন। আপনার একটা পরীক্ষাও দিচ্ছেন, আমি জানি না আপনার পরীক্ষায় কত নম্বর পাইছেন অথবা কতজন পাস করে ফেলছেন। আমার ধারণা অনেকে পাস করে ফেলছেন, কারোর জন্য হয়তো এটা একটা লার্নিং সেশন। হোয়াট এভার ইট ইজ, আমরা আমাদের এই ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস দেখার চেষ্টা করলাম OSPE পরীক্ষাগুলো আসলে কিভাবে হয়, কিভাবে কোশ্চেনগুলো এগুলো দেওয়া হতে পারে, কিভাবে আমরা একটু ব্রেইন স্টর্মিং করবো, কিভাবে আমরা প্রিপারেশনগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে আমার মনে হয় বেনিফিট হবে। আরেকটা হচ্ছে যে এই শর্টকাট কোনো তো ওয়ে নাই আসলে। আপনি যখন স্পেশালিস্ট হবেন, আপনি শর্টকাট ওয়েতে স্পেশালিস্ট হতে চাবেন না। আপনি চাবেন আপনি জেনে শুনে একটা ডিটেইল ইনফরমেশন মাথায় রেখে মাথাগুলোকে আপনি ব্রেইন স্টর্ম করে তারপরে আপনি একজন স্পেশালিস্ট হবেন। বিকজ ইউ নিড টু বি ইন্টার্নিস্ট যখন আপনি হচ্ছেন কোনো জায়গায়, ইন্টারনাল মেডিসিনে আপনি মনে করেন ফেলোশিপ করতেছেন অথবা এমডি ডিগ্রি করতেছেন, তাহলে যে কোনো সিস্টেমে যে কোনো ধরনের কমপ্লিকেটেড ডিজিজ কিন্তু আপনাকে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে দেখতে হচ্ছে কিন্তু, রাইট? সো ওয়েন ইউ আর সিইং এন ইন্টার্নিস্ট একটা নিউরোলজিক্যাল কেস, নিউরোলজিস্টের মতো করে আপনি দেখতেছেন। সো নিউরোলজিস্টের মতো করে দেখতে গেলে আপনাকে অপথ্যালমোস্কোপি, নিউরোলজি যত বেটার পারে তার থেকে বেটার জানতে হবে। নিউরোলজিক্যাল এক্সামিনেশন নিউরোলজিস্টের মতো করে আপনাকে পারফরমেন্স দেখাতে হবে, রাইট? আদারওয়াইজ ইউ ক্যান মিস দ্য ডায়াগনোসিস ক্লিনিক্যালি অ্যান্ড আপনি ইন্টারপ্রিটেট করতে পারবেন না। সো এই জন্য আমি চাই যে আপনারা নলেজটাকে আপগ্রেড করেন, আমাদের সবার জন্য ভালো হবে। আমরা যাতে খুব স্মল কিছু ইনফরমেশন জেনে যে স্পেশালিস্ট না হতে চাই। আমরা চাই যে আমাদের ব্রড বেস নলেজ থাকুক, একটা বিশাল আমব্রেলার মতো করে আমরা জিনিসগুলোকে দেখবো প্লিজ। হ্যাঁ, বিশাল আমব্রেলার মতো করে দেখলে আপনি একটা ছোট জিনিস ধরে ফেলতে পারবেন চট করে কোনো জায়গায়, কিন্তু আমাদের ভিউটা যদি টানেল হয় তাহলে কিন্তু আসলে সমস্যা। এই জন্য আমি মনে করি আপনাদের এই সেশনের মাধ্যমে কিছু ব্রেইনস্টর্মিং হয়েছে, আমরা সবাই একটু শেয়ার করলাম, আপনাদের কিছু জিনিস আমি ফিডব্যাক পাইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আপনাদেরকে সময় দিতে পারি না, আই এম রিয়েলি সরি, কিন্তু যদি কোনো সময় ভবিষ্যতে আবারও সুযোগ পাই, যদি মেডেক্সেল আবার আসে, পলাশরা যদি আবার আমাকে আনে, আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। থ্যাংক ইউ।